মার্ক জাকারবার্গ ড্রপ আউট এর মানে এই না আপনারও ড্রপ আউট হন। উইকনেস দূর করার আসলে ওয়ে হচ্ছে আপনার লাইফে আপনার স্ট্রাগলকে কেউ ইজি করে দিবে না। কেউ যদি ইজি করে দেয় সেটা আপনার বাবা মা, সেকেন্ড যদি কেউ ইজি করে দেয় সেটা হবে আপনার। আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখেন, আপনি দেখবেন সে আস্তে আস্তে হাঁটতেছে, হঠাৎ করে জোরে দৌড় দিচ্ছে। এর কারণ হচ্ছে গ্রোথ হরমোন ডিজিজে থাকা একটা খেলোয়াড় সে 8টা ব্যালন ডি'র জিতে গেছে। আমাদের ফাইনাল আউটকাম আসলে আমরা কি চাই এটা আমাদের সবার আগে বের করা দরকার। 3টা পি আমি সবসময় মাথায় রাখি। প্রথম পি হচ্ছে প্রিপারেশন, সেকেন্ড ওয়ান প্রেইজ করা, থার্ড যেটা ভাইয়া বললেন সেটা হচ্ছে আমি আমার টিচারদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি এবং আমাকে কিন্তু একটা কলেজ থেকে তখন বের করে দেওয়া হয়। আমরা ডেফিনেটলি আপনাকে কাউকে রেফার করব এবং যখন তারা এইভাবে ডেফিনেটলি ওয়ার্ডটা উচ্চারণ করে আমি বুঝে যাই কাজ আর হচ্ছে না। আমি খুবই রিলেট করতে পারতেছি কারণ এগুলা এত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট। আজকে আমাদের সাথে আছে খুবই স্পেশাল গেস্ট। আপনারা সবাই তাকে চেনেন, সীমান্ত। 2 সেন্স পডকাস্ট যদি আপনারা দেখে থাকেন আপনারা জানেন এইবার সীমান্তর 4 বার আসা। সীমান্ত বলছে ভাই তোমার আসতেই হবে, আমরা তোমার ফ্যান হয়ে গেছি, মানে তোমার কথাগুলো আমাদের কাছে এত ভালো লাগে এবং অডিয়েন্সরাও এত এত পজিটিভ তোমার যে এপিসোডসে আসছে এবং ওগুলো অনেকেই টিকটকে দেখেছে, ফেসবুকে দেখেছে, সুন্দর সুন্দর কন্টেন্ট গেছে, অনেক ভ্যালু পেয়েছি সত্যি কথা বলতে। সো আজকের এই এপিসোডে আমরা কথা বলবো যে আমার দ্বারা কি সম্ভব কিনা, আমি কি পারবো। এক্স্যাক্টলি, মানুষ কিন্তু লাইফে বিভিন্ন স্টেজে থাকে। কেউ হয়তো বা আন্ডার প্রিভিলেজ, সেই শহরের সেই ফ্যাসিলিটিগুলো পায় না। নট অনলি দ্যাট, অনেকে লাইফে অনেক রকম ব্যর্থতার মুখ দেখে। সেই সকল ব্যর্থতা হোক বা আন্ডার প্রিভিলেজড হই বা আমার শারীরিক সিচুয়েশনই যেমনই হোক না কেন, সেখানেও যেন আমি সফলতার দিকে যে চলে আসতে পারি, সেটা নিয়ে আজকে আসলে সীমান্তর সাথে আমাদের কথা। সো আপনারা এপিসোডটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে এপিসোডটা, ইনশাআল্লাহ। সো সীমান্ত, ওয়েলকাম টু 2 সেন্স পডকাস্ট এগেইন। 4th টাইম। আর কত ভাই, যতবার তুমি ভ্যালু দিবা ইনশাল্লাহ ততবার। আচ্ছা, মেটাফোর দিয়েই বলি যে আসলে পারা না পারার বিষয়টা আমাদের আসলে কিভাবে কাজ করে। আমি প্রশ্ন করি, আপনার একটু অ্যান্সার দেন। কক্সবাজারে গেছেন, সমুদ্র সৈকতে, সমুদ্রের শেষ মাথায় কি দেখা যায়? আকাশ মিলিয়ে গেছে এরকম লাগে। আপনি যখন একটা অনেক বড় পাহাড়ের সামনে দাঁড়ায় থাকেন, পাহাড়ের শেষ মাথায় কি দেখা যায়? মেঘ, আকাশই দেখা যায়। আকাশ হয়ে গেছে। তাহলে আপনি দেখেন, পাহাড়ের শেষ মাথাতেও আপনি আকাশ দেখতে পাচ্ছেন, সমুদ্রের শেষ মাথাতেও আপনি আকাশ দেখতে পাচ্ছেন, কিন্তু এই দুইটার কি আসলে উৎস আর চলার পথ কি? না। বাস্তবে কি তারা কখনো আকাশ ছোঁয়? না। এটা শুধুমাত্র আমাদের একটা চোখের ধারণা। চোখ দিয়ে আমরা মনে করি যে সেই মানুষটা আকাশ ছুঁয়েছে। সো আমরা একটা পাহাড় সে সরাসরি আকাশ ছুঁইতে পারে না, কিন্তু নিচে দাঁড়ালে মনে হয় সে আকাশ ছুঁচ্ছে। ঠিক সেরকম আমরা আসলে আমাদের কোন আকাশটাকে কিভাবে ছুঁতে চাই, আমাদের গোল সেটিং বা ফাইনাল আউটকাম আসলে আমরা কি চাই, এটা আমাদের সবার আগে বের করা দরকার। যে আসলে আমি ফাইনাল কোন ডেস্টিনেশনে যেতে চাচ্ছি। কোন একটা বাসে ওঠার আগে বাসটা আমাকে কোথায় নিয়ে যাবে, একটা ট্রেনে ওঠার আগে আমাকে ট্রেনটা কোথায় নিয়ে যাবে। আমি যদি ডেস্টিনেশনই না জানি, আমাকে কিন্তু ভেহিকেলটা প্রপার জায়গায় নিয়ে যাবে না। সো আমাদের প্রথম একটা যে রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে আপনি কোন আকাশটা ছুঁতে চান। সেকেন্ড এটা আমার কাছে সবচেয়ে আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়, সমুদ্র সৈকতে আপনি মনে করেন দৌড়াচ্ছেন, আপনার সাথে আর অনেক মানুষ দৌড়াচ্ছে, আপনি সেই দৌড় প্রতিযোগিতায় জিতবেন কি হারবেন সেটা কিসের উপর নির্ভর করবে জানেন? আমরা মনে করি যে আমাদের সমুদ্র সৈকতে আমরা যারা যারা দৌড়াচ্ছি, আমাদের দৌড় প্রতিযোগিতায় যে কিনা সবচেয়ে বেশি জোরে দৌড়াবে সেই জিতবে। কিন্তু সমস্যা যেটা হয়, আপনি যে দৌড়াচ্ছেন আপনার এন্ড লাইনে আসলে কি কেউ ফিতা হাতে দাঁড়িয়ে আছে কিনা এটা আমরা কখনো ভাবি না। আমাদের ওই সমুদ্র সৈকতে আমাদের ফুল লাইফটা অনেকটা সেরকম। সমুদ্র সৈকত দিয়ে আপনি দৌড়াচ্ছেন, আপনার সাথে আরও 750 কোটি মানুষ তারা দৌড়াচ্ছে। কেউ আস্তে দৌড়াচ্ছে, কেউ একটু জোরে, কেউ অনেক জোরে, কেউ উড়ছে। তাদের সাথে আপনি যখন নিজেকে কম্পেয়ার করবেন, আপনার মনে হবে আপনি পিছিয়ে চলে যাচ্ছেন। কিন্তু ওই যে জয় পরাজয়ের হিসাবটা আমাদের একটা কম্প্যারেটিভ আইডিয়াতে চলে আসে যে আমার আজকে বয়স এত, আমার ফ্রেন্ডরা এই পজিশনে আছে, আমি তার থেকে কম্প্যারিজনে পেছানো। আমার কত টাকা আয় করার কথা ছিল, কত টাকা আয় করছি, অন্য আরেকজন কত টাকা আয় করছে, এই কম্প্যারিজন আমাদের ভেতরে জয় পরাজয়, সাকসেস ফেইলিয়ারের একটা ডেফিনেশন পুশ করে। কিন্তু এর কোনো এন্ড লিমিট নাই।
আপনি একটা দৌড় প্রতিযোগিতায় তখনই ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করতে পারবেন যখন শেষ বিন্দুতে কেউ একজন ফিতা হাতে দাঁড়ায় আছে। আমাদের লাইফের রেসে লাস্ট বিন্দুতে আসলে কেউ ফিতা হাতে দাঁড়ায় নাই যে আপনাকে সেইটা টাচ করতে হবে, আর টাচ করলে আপনি জিতে যাবেন। সো আমি সবাইকে আগে যেটা বলবো যে এখানে আমরা যারা যারা দর্শকরা আমরা কথা শুনছি বা এখানে আমরা যারা আছি, আমরা কেউই আমাদের লাইফে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছি, বিষয়টা কিন্তু এরকম না। একটু ডিসক্লেইমার দিয়ে নেই, কারণ আমরা যখন লাইফের সাকসেস ফেলিয়ার নিয়ে কথা বলবো, অনেকে বলবে আমরা আমাদের লাইফে আসলে কী অ্যাচিভ করেছি। খুব বেশি কিছু না। আমাদের এই প্ল্যাটফর্মটা বা এই জায়গাটায় আমরা কথা বলছি এই কারণে যাতে করে আপনি আপনার প্রবাবিলিটি বাড়াতে পারেন, আপনি যাতে বুঝতে পারেন আপনার ক্যাপাসিটি কীভাবে আপনি ডেভেলপ করতে পারেন, জাস্ট এইটুকুই। এবং এইটাকে কি মাথায় রেখে আমরা যদি সাকসেস এবং ফেলিয়ার নিয়ে আমরা যদি চিন্তা করি, আমাদের নাম্বার 1 টার্গেট হওয়া উচিত আগে গোল সেটিং। আমি লাইফের কোন স্টেজে কি অ্যাচিভ করতে চাই, সেটাই ইহকালেও আমি সাকসেসকে কিভাবে ডিফাইন করি এটাও যেমন প্রয়োজন, পরকালেও ঠিক সেরকম আবার কিভাবে আমি সাকসেসকে ডিফাইন করি সেটাও আমার বোঝা প্রয়োজন। সো সবার আগে গোল সেটিং, এর পরবর্তীতে হচ্ছে আমার টাইম ধরে ধরে হচ্ছে আগাতে হয়। আপনি কি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার কিংবা ডিজিটাল উদ্যোক্তা হতে চান? তবে এসআর ড্রিম আইটি নিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইন। এক প্যাকেজে 6টি জুম লাইভ কোর্সের পাশাপাশি এই প্যাকেজে থাকছে ফ্রি ইংলিশ কমিউনিকেশন কোর্স, 4 জন টপ রেটেড এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট ট্রেনার, আনলিমিটেড 1-to-1 জুম লাইভ সাপোর্ট সেশন, 7 থেকে 8 জন সাপোর্ট ট্রেনারের প্রতিদিন 50 ঘন্টা জুম লাইভ সাপোর্ট, লাইভ ক্লাস শুরুর আগে রেকর্ডেড ভিডিও সিরিজ দেখে প্র্যাকটিস করার সুযোগ। শুধু তাই না, এই প্রথমবার বাংলাদেশের কোনো ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনের ট্রেনিং শেষে কিংবা ট্রেনিং চলাকালীন স্টুডেন্টদের মধ্য থেকেই ফুল টাইম চাকরির ব্যবস্থা করছে এসআর ড্রিম আইটি। ইতিমধ্যে 25 জনেরও অধিক স্টুডেন্টদের ফুল টাইম চাকরির ব্যবস্থা করেছে এসআর ড্রিম আইটি। স্টুডেন্টদের মধ্যে যাদের খুব ভালো বিজনেস কিংবা স্টার্ট আপ আইডিয়া আছে, তাদের জন্য 5 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে এসআর ড্রিম আইটি। এছাড়াও অ্যালামনাইদের বিপদে আপদে পাশে থাকার জন্য 20 লক্ষ টাকার ফান্ডিং ঘোষণা করেছে তারা। শুধু তাই না, ক্যাম্পেইনে জয়েন করলেই থাকছে 3 লক্ষ টাকার স্কলারশিপের পাশাপাশি একাধিক ল্যাপটপ জেতার সুযোগ। এছাড়াও কোর্স শেষে আপনি পেতে পারেন বাইক, ম্যাকবুক, এসি, ফ্রিজ, আইপিএস সহ একাধিক পুরস্কার। সুতরাং দেরি না করে আজই এসআর ড্রিম আইটির বাংলাদেশের সব থেকে বড় ফ্রিল্যান্সিং ক্যাম্পেইনে জয়েন করে ফেলুন। বিস্তারিত ডেসক্রিপশন এবং পিন কমেন্টে। আমি একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে এখানে কথা বলি যে আমাদের কিভাবে আমরা আসলে কিছু কিছু জায়গায় সাকসেস স্টোরি বলার আগে আসলে সাকসেস স্টোরির মিস ইন্টারপ্রিটেশনগুলো কী কী হয় একটু আমরা জেনে রাখি। প্রথমত, কিছু কিছু জায়গায় আমাদের যদি ফ্যামিলি সাপোর্ট থাকে, কিছু কিছু সাকসেস অ্যাচিভ করা ইজি হয়, এটাকে ডিনাই করার কোনো উপায় নাই। আজকে আমাদের প্রত্যেকটা মানুষেরই লাইফে এগিয়ে যাওয়ার পথে অবশ্যই আমাদের বাবা মার ভূমিকা আছে, এবং এটাকে বলা হয় লটারি অফ বার্থ। আমি জানি না কোন ফ্যামিলিতে আমার জন্ম হবে, আমি জানি না কোন বাবা মা তারা আমাকে লালন পালন করবে, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন হবে। সো এটা কিছু কিছু জায়গায় থাকে এবং থাকবে। লাইফের কোনো কিছুই ফেয়ার না। আমি যখন একটা ওই পার্টিকুলার রেসে আমি যখন কম্পিট করব, ডেফিনেটলি সেখানে কিছু প্রিভিলেজড মানুষ থাকবে যারা রেসে আমার থেকে কিছুটা আগায় থেকে তারা শুরু করবে জীবনের ওই রেসটাতে। সাকসেসের রেসে তাদের জন্য কিছু কিছু ডিসিশন নেওয়া ইজি হবে, তারা কিছু কিছু জায়গায় ইজিলি আগাতে পারবে, কারণ তাদের সেই ফ্যামিলি ব্যাকআপ, ফাইন্যান্সিয়াল সাপোর্ট থেকে শুরু করে লাইফের স্টেজও ম্যাটার করে। ফ্যামিলি সাপোর্ট ব্যাকআপ বলতে ফাইন্যান্সিয়াল ব্যাকআপও বোঝায়, আবার ফ্যামিলি থেকে কতটা ফ্রিডম দেওয়া হচ্ছে এইটুকুও বোঝায়। আমাদের যে বাস্তবতা আসলে মাথায় রাখা প্রয়োজন, আপনার থেকে অবশ্যই আগায় থেকে কিছু মানুষ তারা ওই রেসটা শুরু করবে, আপনার থেকে বেশি প্রিভিলেজ নিয়ে শুরু করবে। তাহলে প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে আপনার তাহলে করণীয় জায়গাটা কি? কেউ যদি আপনার থেকে বেশি প্রিভিলেজ নিয়ে শুরু করে, আপনার করণীয় হবে তাদের থেকে বেশি পরিমাণ পরিশ্রম করা, তাদের সাথে আপনাকে বেশি স্যাক্রিফাইসিং মোডে আপনাকে যেতে হবে, তার থেকেও অনেক বেশি আপনার স্ট্রাগল এবং হার্ডওয়ার্কের মানসিকতাটা আপনাকে ওই জায়গা থেকে রাখতে হবে। সো আমি একটু এক্সাম্পল ধরে ধরে আগাই, ঠিক আছে? তাহলে আমাদের জন্য আমরা আসলে যত এক্সাম্পল দিব তত আমাদের জন্য ভালো। এবং এই পুরো এক্সাম্পলগুলোকে আমি ফুল ওয়ার্ল্ডের, আমি 2018-তে আমার যে প্রথম বইটা বের হয় লাইফ ইজ ভেরি ইজি, ওই বইটা লেখার আগে আমি প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্টের সাথে আমি 1-to-1 কাউন্সেলিংয়ে বসেছিলাম। সো তাদেরকে আমি প্রায় অনেক এক্সাম্পল দিতাম
এবং সেই এক্সাম্পলগুলোকে পরবর্তীতে আমি কম্পাইল করে বই আকারে পাবলিশ করি, যেটা আমার 2018 এবং 2020-এ ঢাকা এবং কলকাতার বইমেলা থেকে বের হয় এবং রকমারির বেস্ট সেলিং লিস্টেও সেটা ছিল। আমি সেখান থেকে আমি এখন খুব ফ্যাকচুয়াল ডেটা দিয়ে আমি কিছু কথা বলি। পুরো বই আমি কিছু জায়গায় যেমন কেস স্টাডিজ ছিল এবং কিছু জায়গায় অনেক কম্পাইলড ডেটা ছিল। সো কয়েকটা আমি আপনাদেরকে ডেটা একটু শেয়ার করি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, উনি ওনার স্টুডেন্ট লাইফে এসএলসি নামে একটা পরীক্ষা আছে, ওই পরীক্ষায় উনি 7 বার ফেল করেছিলেন, 7। ম্যাক্সিম গোর্কি, ওনার নাম আমরা শুনেছি, মা নামে একটা বই লিখেছেন। উনি ওই লেখক হিসেবে ব্রেক পাওয়ার আগে উনি একটা বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মাইকেল ফ্যারাডে বিজ্ঞানী হওয়ার আগে উনি বই বাঁধাই করার দোকানে কাজ করতেন। আব্রাহাম লিঙ্কন উনি ছিলেন কাঠুরিয়ার ছেলে। আমরা জানি আতিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের যিনি সাবেক গভর্নর ছিলেন, উনি কিন্তু তার একেবারে আর্লিয়ার লাইফে উনি কিন্তু রাখাল বালক ছিলেন এবং এটা নিয়ে কিন্তু অনেক আপনার নিউজ পেপারও অনেক বের হয়েছে। হ্যারিসন ফোর্ড, আমেরিকার অভিনেতা, তিনি প্রথম জীবনে ছিলেন রাজমিস্ত্রির সহায়ক এবং সেখান থেকে উনি পরবর্তীতে অ্যাক্টিংয়ে আসেন। টমাস আলভা এডিসন, উনি যে সবজি বিক্রি করতেন এটা আমরা অনেকেই জানি না। আমরা জানি পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক পেটেন্ট টমাস আলভা এডিসনের। উনি সবজি বিক্রি করতেন এবং রেল স্টেশনে উনি পত্রিকা বিক্রি করতেন। আমরা তামিল সুপারস্টার রজনীকান্তের কথা জানি। রজনীকান্ত উনি ড্রাইভারের সহযোগী ছিলেন। ইভেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী, উনিও একসময় চা বিক্রি করতেন। সো এই যে এক্সাম্পলগুলো আমি দিলাম, এই এক্সাম্পলগুলো দেওয়ার আসলে একটাই বড় রিজন, কেউ না কেউ কিন্তু ওই জায়গা থেকে আস্তে আস্তে উঠে এসেছেন। বিষয়টা এমন না ওই জায়গা থেকে সবাই উঠে আসতে পারবে, কিন্তু কেউ না কেউ উঠে আসছেন। সেটা আমাদের দেশেরও কিছু মানুষ উঠে আসছেন, বিদেশেও কিছু মানুষ উঠে এসেছেন। সেই পুরো এক্সাম্পলগুলো এখানে প্রায় 25টার মতো এক্সাম্পল আমি যে দিলাম, প্রত্যেকটা জায়গাতেই তাদের ওই উঠে আসার জন্য আমরা যদি গ্রাফটা চিন্তা করি, একজন সবজি বিক্রেতা সে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি সংখ্যক পেটেন্টের সে অধিকারী। এটা আমার কাছে অনেক অনেক বেশি ইন্সপায়ারিং লাগে। ইভেন এখানে আমি এটা নিয়ে আমি আরও ডিটেইলডে বলবো। আমাদের খুব ফেভারিট একজন খেলোয়াড় মেসির কিন্তু গ্রোথ হরমোন ডিজিজের একটা ডিসঅর্ডার আছে, মানে তার ডিসঅর্ডার আছে, যেটার কারণে সে একটা নির্দিষ্ট হাইটের বেশি তার উচ্চতা কোনো দিন বাড়বে না। এটা ডাক্তার আগেই তাকে বলে দিয়েছিল। সো গ্রোথ হরমোন ডিজিজে থাকা একটা খেলোয়াড় সে 8টা ব্যালন ডি'র জিতে গেছে, তাই না? So, এই জিনিসগুলো থেকে ইনারা যে পরিমাণ নিজেদের ওই প্রিভিয়াস তাদের যা করে টাফ একটা জায়গা, সেখান থেকে ফ্যাকচুয়ালি তারা একটা সিঁড়ি করে উঠছেন। এই পুরো জিনিস থেকে আসলে আমি একটা জিনিস বুঝি, এক, ওভারনাইট কোনো কিছু হবে না। সেকেন্ড, আমাকে ওই যে শুরুতে আমি বলছিলাম না, আমাকে আমার আকাশটা চিনতে হবে, কিন্তু শুরুতে আকাশ ছোঁয়া ট্রাই না করে এক সিঁড়ি করে ওঠা ট্রাই করতে হবে। সো আমার কল্পনায় আকাশের সমান দূরত্বে আমি দেখতে পারবো, কিন্তু আমার পা অ্যাট এ টাইম জাস্ট একটা স্টেপ পার করবে। আমি শুরুতেই মাটি থেকে আকাশে পা তুলতে পারবো না। চোখ থাকবে আকাশে, পা মেপে আগাবে। এই জায়গাটা অনেক বেশি লজিক্যাল হয়। এটা মনে হয় আমাদের বুঝতেও কষ্ট হয়, কারণ আমরা যখন দূরের কোনো কিছু দেখি তখন ফার্স্টে আসলেই ভয় পাই এবং নিজেকে বারংবার বোঝানোর চেষ্টা করি এটা তো আসলেই আমার দ্বারা পসিবল হবে না। কিন্তু এই মানুষগুলো করেছেন এবং আরও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এক্সাম্পল আছে যেগুলো কিনা আসলেই ছোট ছোট স্টেপ দিয়ে তারা সফল হয়েছেন। মাশাআল্লাহ। আরও কয়েকটা ইন্টারেস্টিং এক্সাম্পল আমি আপনাদেরকে দিই। টমাস আলভা এডিসন আসলে আমার খুবই পছন্দের একটা এক্সাম্পল। এই তথ্যটাও অনেকে জানে না। টমাস আলভা এডিসন যখন ওই যে ট্রেনে যখন উনি পত্রিকা বিক্রি করতেন, সেই মোমেন্টে একদিন সে পত্রিকা বিক্রি করতেছিল, ট্রেনের যে টিকিট চেকার সে টমাস আলভা এডিসনকে দেখে কানের মধ্যে একটা চড় দিয়ে তাকে ট্রেন থেকে নামায় দিচ্ছে। এত জোরে চড় মারা হয়েছিল, সে তার একটা কানে কম শুনত। এবং এই জায়গায় দেখেন, সেও কিন্তু একটা ফিজিক্যাল ডিসাবিলিটির শিকার হয়ে গেল সেই মোমেন্টে। এবং অনেক পরে টমাস আলভা এডিসনকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এত কিছু কিভাবে বের করছেন, আপনি কিভাবে এত মনোযোগ দিয়েছেন, তখন টমাস আলভা এডিসন খুব ইন্টারেস্টিংলি এই এক্সাম্পলটা দেয় যে আসলে ওই যে ছোটোবেলায় আমার কানে চড় দেওয়া হয়েছিল না, এইটার কারণে আমি একটা কানে কম শুনতাম, যার জন্য মানুষের অযৌক্তিক সমালোচনা আমার কখনো মনোযোগ আসলে দূর করতে পারে নাই। এই কারণে আমি
পরবর্তীতে কিন্তু আমি চেষ্টা করেছি আমার পুরো মনোযোগ এই আবিষ্কারের দিকে দিতে, এবং এই ঘটনাকে আসলে আমি আমার মতো করে এটাকে বলি টার্ন ইউর উইকনেস ইন্টু ইউনিকনেস। আপনার যেটা উইকনেস সেটা একসময় আপনার জন্য ইউনিকনেস হতে পারে। একটা ছোট্ট, এখানে টমাস আলভা এডিসন তো অনেক বড় মানুষ, একটা ছোট্ট নিজের একটা এক্সাম্পল দিই টার্ন ইউর উইকনেস ইন্টু ইউনিকনেস এরিয়াতে, তাহলে বুঝতে ইজি হবে। আমার কিন্তু ভাই স্কুল কলেজ একটাও ঢাকাতে ছিল না। ওকে, আমি আমার স্কুল ছিল বরিশালে, আমার কলেজ ছিল টাঙ্গাইলে, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়, এবং জেলা শহরের স্কুল কলেজে পড়াকালীন সময়ে আমি কিন্তু আমার জায়গা থেকে নিজের ইংরেজি ডেভেলপমেন্টের আমি খুব একটা সময় সুযোগ পাইনি। আমি সেই পরিবেশটা পাইনি। আমার টিচারদের হয়তো অনেক আগ্রহ ছিল, কিন্তু আমি সেই পরিবেশটা পাইনি, সেই সুযোগটা পাইনি। আমি যখন ভাই আমার ভার্সিটির থার্ড ইয়ারে ছিলাম, তার আগেই মানে থার্ড ইয়ার চলাকালীন সময় ভাই আমি আমার লাইফে প্রথমবারের মতো বিদেশে ট্রেনিং দেওয়ার আমি অফার পাই। তখন আমি অনার্স থার্ড ইয়ারে ছিলাম, এবং আমাকে ফুল ফান্ডিং দিয়ে চায়নাতে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি চাইনিজ 110 জন ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং 10 জন ইউনিভার্সিটি টিচার, তাদেরকে আমি কমিউনিকেশন এবং প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং এগুলোর ওপরে আমি ট্রেনিং দিই। ওইটা আমার লাইফে ভাই ছিল প্রথমবারের মতো ইংলিশে কোনো ট্রেনিং কন্ডাক্ট করা। সো এর আগ পর্যন্ত আমার কিন্তু ইংলিশে ট্রেনিং কন্ডাক্ট করার আসলে কোনো অভিজ্ঞতা ছিল না। আমার ইংলিশ পাবলিক স্পিকিং বা বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করার অভিজ্ঞতা ছিল, বাট ইংলিশে ট্রেনিং দেওয়ার আসলে আমার বা সেই ধরনের ফুল লেন্থ টানা কথা বলে যাওয়ার কিন্তু আমার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। সো আমি যখন চায়নাতে যাই ওই ট্রেনিংয়ের ওই প্রোগ্রামগুলোতে, আমাদের যেটা হয় ওই 110 জনকে 10টা রুমে, প্রতি রুমে 10 থেকে 15 জন করে আলাদা ছোট ছোট গ্রুপে ভাগ করে দেওয়া হয়। আমাদের ওই গ্রুপগুলোতে হচ্ছে ট্রেনিং দিতে হতো, এবং আমাদের গ্রুপ আবার রোটেট হতো ট্রেইনার হিসেবে। তখন আমি দেখলাম যে যেহেতু আমি ইংলিশে প্রথমবারের মতো আমি কথা বলতে যাচ্ছি, আমি যেটা করলাম, আমি কথা বলার গতি কমায় দিলাম। দেখলাম আমার উইকনেস হচ্ছে আমি ইংলিশে দ্রুত কথা বলতে পারি না, কিন্তু আমি যদি একটু স্লো বলি তাহলে মোটামুটি আমি ফ্লোটা ধরে রাখতে পারি। সো যেটা করলাম, আমি আমার উইকনেস যেটা দ্রুত কথা বলতে না পারা, সেটাকে আমি একটু টার্ন করে স্লো কথা বলা শুরু করলাম, এবং এমনভাবে কথা বলতাম যে বিষয়টা এমন না যে আমি খুব দ্রুত ইংলিশে কথা বলতে পারি না। আমি চাই আপনারা খুবই কমপ্লিকেটেড কনসেপ্টগুলো যাতে ইজিলি বোঝেন, এই জন্য আমি স্লো কথা বলছি। স্লো কথা বলার সময় কিন্তু আমার পার্সোনালিটি এবং অ্যাপ্রোচে এই ভাবটা ছিল যে বিষয়টা এমন না আমি দ্রুত বলতে পারি না, স্লো বলতেছি যাতে আপনি ভালো বোঝেন। ওই 8 দিনের প্রোগ্রাম শেষে, ওই প্রোগ্রামে ভাই আমাদের মোটামুটি 4টা মহাদেশ থেকে 20 জন ট্রেইনার ছিল। 8 দিনের ট্রেনিং প্রোগ্রাম শেষে আমাদের একটা ইভালুয়েশন হয়। আপনার হয়তো বিশ্বাস হবে না, আমার ইভালুয়েশনের স্কোরে আমি টপ 3-এর একজন ছিলাম। মাশাআল্লাহ। পরবর্তীতে আমাকে ফান্ড দিয়ে কিন্তু ইউনাইটেড কিংডমে পাঠানো হয়। সেখানে আমি আরও 39 দিন আরও বেশ কয়েকটা আন্তর্জাতিক প্রতিযোগিতা, ওয়ার্কশপ এগুলো অ্যাটেন্ড করে এসে আমি শিখে আসি। সো ওই যে, এবং পরে আমি জিনিসটাকে রিলেট করলাম কিভাবে জানেন, চাইনিজরা তাদেরও ইংলিশে কিছুটা দুর্বলতা আছে। যখন আমি স্লো কথা বলেছি ওদের ধরতে ইজি হয়েছে, আর যেই ট্রেনারের কথা তারা ইজিলি ধরতে পারছে তারা সেটা তারা বেশি আন্ডারস্ট্যান্ড করে, এবং পরে দেখা গেল ট্রেনার্স ইভালুয়েশনেও আবার স্কোরটা বেশি চলে আসে। সো এটাই হচ্ছে আমাদের যদি কারো লাইফে আসলে কোনো ধরনের যদি কোনো উইকনেস থাকে সেটাকে ইউনিকনেস বানানো যায়। এটা জাস্ট আমি আমার লাইফের একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, যেটা আমাকে, কারণ আমি তখন একটা রানিং স্টুডেন্ট হিসেবে বিদেশে গিয়ে সেরকম একটা কাজ করে আসে, এবং সেখানে আমাকে যিনি ইনভাইট করেছিলেন ডক্টর আলফ্রেড স্নাইডার, উনি আপনার ইউএসের ইউনিভার্সিটি অফ ভারমন্টের উনি প্রফেসর ছিলেন, এবং উনি মারা যাওয়ার পরবর্তীতে আমাদের ওই প্রোগ্রামেরই 6 মাস পরে উনি মারা যান। উনি কিন্তু নিউ ইয়র্ক টাইমসে উনি ফিচার্ড হয়েছিলেন, এবং উনি আমাকে পরবর্তীতে ফান্ডিং দেন ইংল্যান্ডে যাওয়ার জন্য, যেখানে আমি 39 দিনের সেই ওভারঅল ট্রিপটা পাই। সো আমি এখানে এই যে এক্সাম্পলগুলো বা যেটাই দিচ্ছি সবই অ্যাপ্লিকেশন নির্ভর, যে আসলে আমার কোনো না কোনো একটা জায়গা থেকে উইকনেস থাকবেই। যেমন আমি আরেকটা উইকনেসের জায়গা বলি, আমি কিভাবে সেগুলোকে আসলে মেইনটেইন করার ট্রাই করি। দেখা হলো আমরা যখন কোনো একটা জায়গায় আমি কথা বলতে যাব, আমার মেইন প্রোডাক্ট হচ্ছে কনসালটেন্সি। এটা একটা নলেজ বেসড জিনিস। আমার এই জিনিসটাকে সেল করার জন্য মানুষের ক্রেডিবিলিটি অনেক জরুরি। এখন শুরুতেই আমাকে দেখে যদি মানুষ মনে করে আমি একটা বাচ্চা ছেলে, তাহলে তো ওরা আমার কিন্তু ইনিশিয়াল ইমপ্রেশনে আসলে তৈরি করাটা টাফ হয়ে যায়। এই ক্ষেত্রে যেটা করতে হয়,
শুরুতে যখন আমি কোনো একটা প্রতিষ্ঠানে যাই কথা বলতে, তখন যেটা করতে হয় আমার ইনিশিয়াল ইমপ্রেশনটা যাতে স্ট্রং হয়, ওইটার জন্য আমার একটা আলাদা প্রিপারেশন নিয়ে যেতে হয়। কীরকম হয় সেই প্রিপারেশন? এমনও হতে পারে একটা প্রতিষ্ঠানে গেলে সেই প্রতিষ্ঠান সম্পর্কে A to Z সব জেনে যাওয়া। যেমন একটা এক্সাম্পল দেই, আমি একটা প্রতিষ্ঠানে মিটিং করতে যাওয়ার 2 দিন আগে সেই প্রতিষ্ঠানের ওপরে ডেইলি স্টারে একটা বিশাল বড় নিউজ আসে, ওই নিউজটা আমার A to Z পড়ে আমি মুখস্থ করে গেছিলাম। আমি কোনো একটা জায়গায় কোনো একটা মানুষের সাথে মিটিংয়ে যাওয়ার আগে আমি তাকে তার নামের বানানটা নিয়ে আমি লিঙ্কডইনে স্টাডি করি। উনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কবে কোথায় কি পড়ছে, উনার রিসেন্ট কাজ, উনার নাম সার্চ দিয়ে উনাকে নিয়ে কোনো মিডিয়া কাভারেজ আসছে কিনা, ওনার কোথাও কোনো সাক্ষাৎকার আছে কিনা, A to Z আমি সব দেখে যাই। কেন যাই? কারণ আমি জানি আমার একটা উইকনেস হচ্ছে, আমি শুরুতেই যখন যাব বলে ভাই আপনার তো বয়স কম, আপনি তো আমাদের কালচারই বুঝবেন না, কনটেক্সটই বুঝবেন না, আপনি তো আমাদের ভ্যালুই বুঝবেন না। আমি জানি পোটেনশিয়াল এই সমস্ত প্রশ্ন করে আমার উইকনেসকে তারা হ্যাম্পার করতে পারে। এটার জন্য আমাকে ব্যাকগ্রাউন্ড নলেজ নিয়ে যাইতে হয়। তা লিঙ্কডইন থেকে শুরু করে যাদের সাথে মিটিং হবে প্রত্যেকের লিঙ্কডইন আইডি, তাদের মিডিয়া কাভারেজ, তারা কোথায় কোথায় পড়েছেন, তাদের লিঙ্কডইন অ্যাক্টিভিটিস A to Z সব দেখে গেলে যেটা হয়, আমি একটু ইনফর্মড ওয়েতে আমি আসলে কমিউনিকেট করতে পারি। ভেরি গুড। এটা আপনারাও কাজে লাগায় দেখতে পারেন। আপনারা যখন কোনো বড় ক্লায়েন্টের সাথে দেখা করতে যাবেন, তার লিঙ্কডইন স্টাডি করে যাবেন। ইভেন কেউ যদি লিঙ্কডইন শেয়ার না করে, তাহলে যেটা আমরা করি সেক্ষেত্রে আমরা তার কাছ থেকে জেনে নেই। অনেকেই আছে তারা হয়তো ভাই আপনার লিঙ্কডইন আইডি একটু দেন, আপনার সম্পর্কে ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আপনার অফিসে যাব, এরকম তো বলা যায় না। এটা যেটা আপনি মানে স্মার্ট কমিউনিকেশন স্ট্র্যাটেজি যেটা, যে ভাই আমরা যেহেতু আপনার এখানে মিটিং আসছে, আপনার নাম আর ডেজিগনেশনটা যদি কাইন্ডলি লিখে দেন, আমরা একটা ফর্মাল ইমেইল করে আসতে চাই। ওই নাম আর ডেজিগনেশন লিখে দিলে লিঙ্কডইনে ওইটা দেখে তাকে খুঁজে বের করা যায়। মানে বিষয়টা এমন না আমি তার ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেট করে যাচ্ছি, বিষয়টা কিন্তু একদমই সেরকম না। আমি জাস্ট তার সম্পর্কে একটু প্রপারলি জেনে যাচ্ছি। সো যখনই উইকনেস দূর করার আসলে ওয়ে হচ্ছে প্রিপারেশন, একদম। স্কিল রিলেটেড প্রিপারেশন, যার সাথে কথা বলবো তাকে জানা রিলেটেড প্রিপারেশন, যেই প্রয়োজনে কথা বলবো সেই রিলেটেড প্রিপারেশন। আমি প্রত্যেককেই যে কোনো মিটিংয়ের আগে আমি তাকে জিজ্ঞেস করি ভাই আমরা কী কী, আমাদের মিটিংয়ের এজেন্ডা কী কী, কী কী নিয়ে আমরা কথা বলবো। এজেন্ডা যখন উনি শেয়ার করেন, তখন যেটা হয় আমি অলরেডি ওই এজেন্ডার উপরে কোনো না কোনো আইডিয়া এবং রেকমেন্ডেশন আমি রেডি করে নিয়ে যাই। তাতে করে যেটা হয়, দেখেন একটা ডাক্তার কিন্তু অনেক ঔষধ জানেন, রোগী দেখে তিনি ওইখান থেকে একটা বাছাই করেন। ইয়েস। ঠিক সেরকম আপনি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে যাচ্ছেন, ওকে তাহলে রিয়েল এস্টেট কোম্পানির কারেন্ট চ্যালেঞ্জ কী কী, এই সেক্টরে বিদেশে বেস্ট প্র্যাকটিস কী কী, আপনি 10টা চ্যালেঞ্জ 10টা প্র্যাকটিস আপনি জেনে গেলেন, নিজে স্টাডি করে গেলেন। মিটিংয়ে তারা যদি আপনার জ্ঞানের ঘাটতি নিয়ে কোনো প্রশ্ন করতে চায়, আপনি কিন্তু সেখান থেকে দেখবেন কোনো না কোনো একটা কমন করবে, হ্যাঁ। এবং সেটা দিয়ে দেখবেন তারা আপনাকে ওই যে ইনিশিয়ালি আপনাকে ভ্যালু দিচ্ছে না, আপনাকে ইনিশিয়ালি গ্রহণযোগ্যতা দিচ্ছে না, বা আপনার ডেপথ নিয়ে তাদের প্রশ্ন আছে, ওই প্রশ্নটা থাকবে না। এক্সেলেন্ট। সো এইভাবে কিন্তু আসলে উইকনেসগুলা নিজে আইডেন্টিফাই করে করে সেটাকে ফিল আপ করতে হয়। এক্সেলেন্ট। ভাই আপনারা কিছু বলবেন? আমি না একটা ভাই, না অনেকক্ষণ বলে গেছি। তোমার প্রতিটা কথা বুঝছো লাইফে এমন ভাবে মিল পাচ্ছি। হ্যাঁ। আমি দুইটা উদাহরণ আমি শেয়ার করি। জি। এটা হচ্ছে আমি ব্যবসাতে আসার আগে লাস্ট যে চাকরিটা করতাম কোম্পানিটা ছিলাম, সেখানে দেখা যেত আমাদের বয়স আর কত 31-32, তাই না? তো আমার দেখা করতে হতো সব বড় বড় ব্যাংকগুলোর ডিএমডি পর্যায়ের মানুষগুলোর সাথে। এখন খুব সহজ সরল কথা যে দেখো আমি একটা ফিনটেককে রিপ্রেজেন্ট করছি, আমার কোম্পানির এমডিকে আমি নিয়ে যেতে পারছি না। কারণ কি? কারণ হচ্ছে নেগোসিয়েশনের জন্য আমি যদি ওই মুহূর্তে কোনো একটা কথা দিয়েও ফেলি, যেন আমি আমার একটা আপার স্টেজ ম্যানেজমেন্ট রেখে দিতে পারি, যেন তার একটা ভ্যালিডেশন রাখা যায়। ইউ আন্ডারস্ট্যান্ড? নেগোসিয়েশনটা রাখতে হয় একটা লেয়ার। কারণ তাকে এমডিকে নিয়ে গেলে কিন্তু ওই জায়গায় এমডিকে আমি একটু নামিয়েও ফেললাম, প্লাস ওই মুহূর্তেই ডিসিশন দিয়ে ক্লোজ করতে হবে। সো আই হ্যাড টু ফেস এভরি মিটিংস, তাই না? অনেক সময় আদার সিনিয়র মেম্বার্সও নিয়ে যেতাম। কিন্তু ওইখানে দেখো নিজের ক্রেডিবিলিটিটা প্রুভ করার জন্য, কারণ সামনে যে মানুষটা তিনি ব্যাংকিং সেক্টরে আছে মনে করো 25 বছর 30 বছর, আমি ফিনটেকে আসছি 6 মাস 5 মাস, এরকম একটা সিচুয়েশনে আমি তাদের সাথে মিট করছি। নট অনলি 6 মাসে, 2-3 সপ্তাহ পরে গিয়ে আমি তাদের সাথে বসা শুরু করলাম। তুমি বুঝতে পারতেছো তাদের নলেজ, বয়স, সব কিছুর সাথে আমি কিছুই না। ভাইয়া একদম পারফেক্টলি সেট। লিঙ্কডইনে তাদের উপর স্টাডি করা, তাদের ব্যাংকের উপর স্টাডি করা, ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে,
ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশে, এবং কেন ফিনটেকের সাথে ব্যাংকের কানেকশনের ফলে মানুষের ভালো হবে, কিভাবে করে তাদের বিজনেস গ্রো করবে, এগুলোর উপর পুরো স্টাডি করার পরে কিন্তু ওইখানে বসতে পারতাম। এবং আমি একটা জিনিস ফিল করতাম, আমার সাথে কথা বলতে 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 যখন 1-1.5 ঘন্টা হয়ে গেছে, তখন খুব মানে মিশে যাওয়ার পর একটা প্রশ্ন করেই বসতো, সাজ্জাদ আপনার এইচএসসি কবে? মানে আমি বুঝতে পারছি, মানে বুঝতে পারছি যে উনি আসলে ওই জায়গায় বয়সটা বুঝতে হয়ে গেছে। ব্যাপারটা এখন আর এরকম না যে আপনার এইচএসসি কবে, এখন হচ্ছে আপনার এইচএসসি কবে, মানে আপনি কিভাবে পারেন, আপনাদেরকে দেখলে আমরা অনেক সাহস পাই। তখন কিন্তু ব্যাপারটা, আমার উইকনেসটা, আমার বয়স কমটা, আমার দাড়িটা আমাকে খুব স্ট্রেংথ দিয়েছে সিরিয়াসলি। এই দাড়ি, এটা তো এই ইদানিংকার কথা বললাম, আরও অনেক আগে গভর্নমেন্টের মন্ত্রী সচিব পর্যায়ে যখন আমি একটা প্রেজেন্টেশন দিচ্ছি, তখন ভাইয়া তুমি জাস্ট চিন্তা করো, একটা 27-28 বছরের একটা ছেলেকে কে গুনবে, 26-27 বছরের একটা ছেলেকে কে গুনবে? আপনারা দুজন গুনতেছেন। তো তখন তার ভয়েস বলো, তার অ্যাপিয়ারেন্স বলো, তার কত চিন্তা টেকনিক্যালি আমার বয়সের একটা ইন্ডিকেশন দিয়ে দিলাম। ও কিন্তু চাপা মারছে, ওর বয়স এত কম না। এইটা একটা বিষয় তখন খুব কাজে দিত ভাইয়া। নট অনলি দ্যাট, আমার মেন্টর আমাকে ধরে ধরে বলতেন, যেমন মনে করো আমি যখন ওই কোম্পানিটা যখন ইন্টারন্যাশনাল ফান্ড আমরা আনলাম, আলহামদুলিল্লাহ $multi-million আমরা ওইটার ফান্ড রেজ করি পরে। তো ওই কোম্পানিটার যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কারা কিনতে পারে, তাদের প্রত্যেকটা মানুষের ইমেল ধরে ধরে আমরা সার্চ করে করে তাদের উপর স্টাডি করছি, তাদের সাথে বাংলাদেশে কে কে কানেক্টেড তাদের উপর আমরা স্টাডি করছি। এই কারণে উই ওয়ান্টেড টু ফাইন্ড আ কমন গ্রাউন্ড। কারণ হচ্ছে যে আপনি বস, আমি ছোট, এই জায়গায় যেন কোনো জায়গায় না থাকে। নেগোসিয়েশন ইজ সামথিং ইউ গোটা আন্ডারস্ট্যান্ড, সে কোথায় গিয়ে তোমার সাথে ম্যাচ করতে পারে, এইটা একটা বিষয়। আর যখন ব্যবসার এই লাইফটা কাটাচ্ছি এখন আলহামদুলিল্লাহ, এখনও ভাইয়া রিসেন্টলিও একটা ক্লায়েন্টের সাথে এরকম হয়েছে, আমি একবার তার সাথে কথা বলে প্রাইসিং ডান, গ্রেট, পরের দিন এক সময় বলেছে ভাইয়া একবার একটু প্লিজে আসবেন, ওকে ইনভয়েসটার সাথে নিয়ে চলে যাই এরকম। তো ইনভয়েসটার সাথে নিয়ে টিম মেম্বার একজনকে নিয়ে যাওয়ার পরে দেখলাম কি, ওনার অন্য আরেক পার্টনার সহ বসেছেন, এবং তিনি প্রশ্ন করলেন এনি প্রেজেন্টেশন, ওয়েট, আবার সিচুয়েশন হ্যান্ডেল করতে হবে, আবার ওনার সাথে কথা বলে ওনার সাথে পুরোটা মিশে আবার কথাবার্তা বলতে বলতে জিনিসটা ডান, প্রাইসিং 2জন মিলে বা 3জন মিলে প্রাইসিং করে ডান, ইনভয়েস ওকে কালকে পেয়ে যাবেন। শেষ না, সব শেষ। এবার রিসেন্টলি সেই দিন আমার বাচ্চা আর ওয়াইফ হসপিটালে, ওরকম এক সিচুয়েশনে তাদেরকে রেখে আমি গেলাম, হ্যাঁ তাদের কাছে গেলাম, না সরি বাসায় নিয়ে আসলাম, তারপরে আমি তাদের ওখানে গেলাম, রাত 12টা পর্যন্ত বসলাম। কারণ তারা আসলে পার্টনার প্রায় 6-7 জন, এবার সবাই বসেছে, এবার নতুন করে আই হ্যাড টু প্রুভ মাই ওর্থ। ভাইয়া মজার ব্যাপার হচ্ছে, ওয়েন আই ওয়াজ স্পিকিং, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, এতগুলো মানুষের সাথে মিশতে পারছি, পডকাস্ট হোক যেভাবে হোক, এখান থেকে সেই কথাগুলো বের হয়ে আসছিল, যে মানুষটা সবচেয়ে এভাবে করে তাকিয়ে তাকিয়ে কথাগুলো শুনছিল, একটু পরে সেই মানুষটা হাসতে হাসতে শেষ। এক্স্যাক্টলি ভাই, একদম আপনি আসলে ধরতে পারছেন বিষয়টা। আসলে সিচুয়েশন সবসময় সাপোর্ট করে না, কিন্তু সেই জায়গায় আমি কিন্তু হঠাৎ করে ধাক্কা খেয়ে গেছি। উইকনেস এটা আমার, কি আরে আমাকে আবার প্রুভ করতে হবে। আমার উইকনেস কী ছিল? আমার কাছে কোনো প্রেজেন্টেশন নাই। আমার উইকনেস কি? আমি তো ওর জন্য নতুন কোনো কন্টেন্ট বানায় নিয়ে যাই নাই যে দেখেন এইটাই আপনার জন্য বানানো হবে, এটা আমার উইকনেস। কিন্তু আমি এটা স্ট্রেংথে পরিণত করতেছি কোথায়? সেটা হচ্ছে ভাইয়া, ইটস নট অ্যাবাউট যে এই দেখেন আমি কি ভিডিও বানাইছি, লিভ ইট। ইটস অ্যাবাউট ক্যান উই আন্ডারস্ট্যান্ড ইচ আদার, যে আপনার বিজনেসটার গ্রোথ কিভাবে আমি করাইতে পারি। লেটস টক লাইক এ রিয়েল ম্যান। আগে এটা বুঝি, ভিডিও তো জারে তারে দিয়ে বানাইতে পারবো। সো ওই জায়গায় একটা কমন গ্রাউন্ড আসলে তৈরি হয়। সো আই রিয়েলি ওয়াজ সিইং হাউ ইউ মেন যে স্টাডি করেন তাদের উপর। কারণ আমি আবার এরকম সিচুয়েশন স্টাডি করেও কিন্তু আমি জানতাম না যে ওকে 2 জনের বদলে 5 জন আসবে, সেটাও জানতে পারি নাই। ওটা আমার গ্যাপ। আমি স্টাডি করে গেলে কিন্তু জানতে পারতাম, জিজ্ঞাসা করতে পারতাম যে ভাই আপনার কয়জন বসছেন, আমাদের এজেন্ডাগুলো কী কী। এক্সেলেন্ট, রাইটলি সেড ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানেই হচ্ছে আমি 3টা পি ফলো করি। আপনার এই পুরো কথাগুলোকে আমি সেভাবে রাখি যে যখন আমরা খুব টপ লেভেলের কোনো একটা মানুষের সাথে যখন আমরা এঙ্গেজ করতে চাই, একটা মানুষ টপ লেভেলে মানে তার পজিশনাল পাওয়ারও বেশি, নলেজ বেশি, স্ট্রেস বেশি, সে বিগ পিকচার দেখে। 3টা পি আমি সবসময় মাথায় রাখি তাদের সাথে যে কোনো মিটিংয়ের আগে। প্রথম পি হচ্ছে প্রিপারেশন, A to Z। কোম্পানি নিয়ে জানতে হবে, ওনার টিম নিয়ে জানতে হবে, উনাকে নিয়ে জানতে হবে। সেকেন্ড ওয়ান, এটাকে বলে প্রেইজ করা মানে আসলে প্রশংসা। উনি এমনি এমনি ওই পজিশনে পৌঁছায় নাই,
ওনার যেই স্কিল এবং নলেজ আছে যেটার কারণে ওনার সাথে আমি আজকে বসতেছি, ওনার সেই নলেজের বেসটাকে আমার প্রেস করতে হবে। আমি যখন একটা টপ লেভেলের মানুষের সাথে মিট করতে যাচ্ছি, আমাকে বুঝতে হবে মানুষটা বুদ্ধিমান। বুদ্ধিমান মানুষ বুদ্ধিমানদের সাথে ডিল করতে পছন্দ করে। রিচ পিপল রিচদের সাথে ডিল করতে পছন্দ করে, কারণ মানি অ্যাট্রাক্টস মানি। সো আমি তাকে যদি বুদ্ধিমান হিসেবে আমি যদি কনসিডার করি, আমার প্রিপারেশনের সেকেন্ড পিতে আমার ভেতরে তার জন্য এক ধরনের প্রেইজ আসবে। থার্ড যেটা ভাইয়া বললেন সেটা হচ্ছে পারপাস। উনি কি অ্যাচিভ করতে চাচ্ছে, উনি যেটা অ্যাচিভ করতে চাচ্ছে আমি কি সেই ব্যাপারে ওনাকে হেল্প করতে পারবো কিনা। সো আমার যদি পার্সোনাল প্রিপারেশন ভালো থাকে, পি। সেকেন্ড, প্রেইজ করা, তাকে বোঝা যে সে কীভাবে ওই পর্যায়ে পর্যন্ত আসছে, এবং থার্ড তার পারপাসটা বোঝে। এটা বুঝে যদি আমরা যে কোনো মিটিংয়ে বসি, কম্পারেটিভলি আমাদের আসলে রেজাল্ট আসার সম্ভাবনাটা বাড়ে। এক্সেলেন্ট, আমরা তো গ্যারান্টি করতে পারি না, বাট অ্যাটলিস্ট প্রবাবিলিটি বাড়ে পি দিয়ে। এক্স্যাক্টলি। নাফিস, এনিথিং দ্যাট ইউ ওয়ান্ট টু শেয়ার? No, I'm just তুই তো absorbing. নাফিস ভাই মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকায়, আমি ভাবতেছি নাফিস ভাইকে আর খুব বেশি ফ্লোর দিব না। উনি আমার দিকে এমনভাবে তাকায়, আমার নিজেকে শাহরুখ খান আর নাফিস ভাইকে মাঝে মাঝে কারণ জহুর মনে হয় যে আমার দিকে যেইভাবে এসে তাকাচ্ছে। সো আমরা স্পেসিফিক আরও কিছু তাহলে এক্সাম্পলটাই আমরা দেখি, আমরা যাওয়ার চেষ্টা করি বা Please. জানার ট্রাই করি যে আসলে আমরা কোন কোন জায়গা থেকে আমাদের ফিজিক্যাল যে কোনো ধরনের অক্ষমতা পার করে কিছু মানুষ আসলে কিভাবে তারা তাদের লাইফের কিছু না কিছু অ্যাচিভ করেছে। Sure. আবার প্রথম পছন্দের এক্সাম্পল হচ্ছে মেসি। কারণ একটা মানুষ সে তার গ্রোথ হরমোন ডিসঅর্ডারের কারণে সে 5 ফিট 6 ইঞ্চি থেকে আর ওপরে তার হাইট হবে না, এটা সে ছোটোবেলায় জানছে। এরপরও সে ওয়ার্ল্ডের টপ ফুটবলার হয়ে গেছে। আমার খুব পছন্দের অ্যাক্টর রায়ান অ্যাটকিনসন, যাকে আমরা মিস্টার বিন হিসেবে জানি। উনি কিন্তু ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়াশোনা করা। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের থিয়েটার গ্রুপ থেকে তাকে বাদ দেওয়া হয়েছিল, কারণ থিয়েটারে তাকে তো ডায়লগ ডেলিভারি দিতে হবে, ফ্লুয়েন্ট হওয়া লাগবে, অথচ সে ছিল কিছু মাত্রায় তোতলা, তার কথা আটকে যেত। এবং সেখান থেকে কিন্তু সে তার উইকনেসকে ইউনিকনেস বানিয়েছে। সে যেহেতু কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, উনি যখন কোনো একটা ক্যারেক্টার প্লে করে, অর্থাৎ নর্মালি এরকম পডকাস্টে ডাকলে উনি কথা বলতে পারেন না, কিন্তু ওনাকে যখন কোনো একটা ক্যারেক্টার দেওয়া হয় তখন উনি টুকটাক কথা চালিয়ে নিতে পারেন। উনি ওইটাকেই তার একটা প্যাটার্ন উনি বানিয়ে ফেলেছেন, এবং উনি ওয়ার্ল্ডের নাম্বার 1 তার সেক্টরের অ্যাক্টর হয়ে গেছেন। আরও এক্সাম্পল আমরা জানি জেসিকা কক্সের হচ্ছে একটা হাত নাই, এবং উনি হাতবিহীন প্রথম নারী বিমান চালক, মানে প্রথম বিমান চালক, নারী শব্দটা উনি প্রথম বিমান চালক, হাতে উনি পা দিয়ে বিমান চালান। আরও এক্সাম্পল যেটা আমরা পাই সেটা হচ্ছে হেলেন কেলার। উনি আমেরিকান রাইটার ছিলেন, আমেরিকান পলিটিশিয়ানও ছিলেন। উনার যখন 1.5 বছর বয়স, তখন থেকেই আসলে উনি অন্ধ এবং বধির হয়ে যান। তার মানে আমরা 86% জিনিস শিখি চোখ দিয়ে, আরও প্রায় 12% জিনিস শিখি আমরা কান দিয়ে, বাকি খুব 1 থেকে 3% আমরা শিখি স্পর্শ এবং অন্যান্য অভিজ্ঞতার মাধ্যমে। যেই মানুষটা মাত্র 1.5 বছর বয়সেই দুরারোগ্য ব্যাধিতে পড়ে অন্ধ এবং বধির হয়ে গেলেন, ওই মানুষটা পরবর্তীতে অনার্স কমপ্লিট করে উনার জায়গা থেকে উনি আমেরিকান পলিটিশিয়ান হয়ে গেছেন, রাইটার অ্যান্ড পলিটিশিয়ান। আমরা যদি স্টিফেন হকিংয়ের কথা বলি, স্টিফেন হকিংও কিন্তু তার জায়গা থেকে আমরা দেখি যে উনি আসলে হুইল চেয়ার থেকে উনি মানে তার পক্ষাঘাতগ্রস্ত শরীর নিয়ে উনি ফুল ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিজিক্সের কনসেপ্টগুলোর একটাকে উনি ডেভেলপ করে ফেলেন। সো এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু তাদের জায়গা থেকে সেই শারীরিক অক্ষমতাকে তারা কোনো না কোনো একভাবে জয় করেছেন। বিষয়টা এমন না এটা আমরা সবাই জয় করতে পারবো, মাঝে মাঝে এটা আমাদের জন্য টাফ হয়। বাট এরপরও যদি বাংলাদেশে এমন কেউ দেখে থাকেন এই ধরনের ভিডিওগুলো, নিজে যদি ভালো কিছু করতে চান, ফরেইনে দেশের বাইরে অনেক মানুষ রয়েছে যারা ফিজিক্যালি অনেক স্ট্রাগলিং একটা পজিশনে রয়েছে, তারা কিভাবে ওই পজিশন থেকেও তারা নিজেদের খাবার নিজেরা রান্না করে খায়, তাদের লাইফস্টাইল কেমন হয় এইটার ওপরেও তারা তাদের স্টোরি টেলিং ভিডিও বানায়। এবং এইটাই তাদের একটা আলাদা জনরা এবং প্রফেশন হয়ে গেছে। এই ধরনেরও অনেক এন্টারপ্রেনার আছে। কারণ আমার ভাত রান্না করে খাওয়া, আরেকটা মানুষ যাকে আল্লাহ তাআলা আরো বড় পরীক্ষায় ফেলেছে পৃথিবীতেই, তার নিজের ভাত রান্না করে খাওয়া দুইটা কিন্তু আলাদা। ট্রু। সেই কাজগুলো করেও কিন্তু অনেক মানুষ তাদের একটা আলাদা স্টোরি টেলিং আইডেন্টিটি তৈরি করেছে, এবং সেইটার দ্বারা আমার পক্ষে যত মানুষকে ইন্সপায়ার করা সম্ভব বা এই ধরনের একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, তারা তার চেয়ে অনেক বেশি পরিমাণ মানুষকে ইন্সপায়ার করতেছে।
তাদের ডে টু ডে লাইফের স্ট্রাগলটাকেই তুলে ধরে। এবং তাদের এই মার্কেটটা কি, তারা তাদের ওই নিজেদের যারা যারা ফিজিক্যালি ডিসএবিলিটিতে রয়েছে তাদেরকেও যেমন তারা ইন্সপায়ার করতেছে, আমাদেরকেও দায়িত্ববোধ শেখাচ্ছে। সো ওইটাও যে একটা আলাদা জনরা হইতে পারে কন্টেন্টের, ওইটাও যে একটা আলাদা আইডিয়া হতে পারে, এটাও আসলে আমাদের অনেকের মাথায় নাই। স্টোরি টেলিংয়ের কিন্তু এখন নতুন এই ধরনের প্ল্যাটফর্মও চলে এসেছে। এই আইডিয়া নিয়েও আমার মনে হয় আমাদের কেউ যদি সেরকম থেকে থাকেন, আপনার স্টোরি বলারও একটা আলাদা প্ল্যাটফর্ম আছে, আপনার স্টোরি বলারও একটা আলাদা জনরা আছে। সীমান্ত, মানে আই রিয়েলি উড থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ জানাবো এই জায়গাটা, এই কারণে যে ওই মানুষগুলো আসলেই সেই ইন্সপিরেশনটা পাচ্ছে না। অল্প কিছুদিন আগে একটা ভাইয়ার সাথে আমার দেখা হয়, তিনি মসজিদের সামনে ভিক্ষা করছিলেন। তো ওনার একটা হাত হচ্ছে একটা হাত দিয়ে উনি কিছু করতে পারেন না, একদম বলতে পারো যে পঙ্গুর মতোই অবস্থা, মানে হাতটা ছোট আল্লাহ তাআলা তৈরি করেছেন। একটা হাত ঠিক আছে, একটা হাত একদম ছোট, তো সেটাকে হয়তো বা ওনার আরেকটা হাত দিয়ে তুলে ধরতে হয়। তো ভাইয়াটা সামহাও একটা কাজ করা শুরু করলেন, হ্যাঁ, কোনো একটা কাজ করা শুরু করলেন যে উনি ভিক্ষাটা করবেন, উনি কোনো একটা কাজ করবেন। তো কাজ করার সময় আমরা দেখা যায় যে ওনাকে একটু হয়তো বা ওনাকে বলার চেষ্টা করলাম, জি ভাই ভাই আপনি কনফিডেন্সের সাথে এই কাজটা করেন, ভাই এই যে আপনার একটা ক্লায়েন্ট আসছে, আপনি কনফিডেন্সের সাথে ওনার সাথে কথা বলেন, আপনি তো সেলস যদি কিছু করতে চান, আপনি যদি এইভাবে আর্ন করতে চান, আপনাকে কথা বলতে হবে। একটা জিনিস খেয়াল করে দেখলাম, তো আমার পাশে একজন লোক, তখন তিনি আমাকে মানে বললেন যে ভাই আপনি ওনাকে এত পুশ করেন না। কেন? ছোটবেলা থেকে আসলে এই ডিসেবিলিটির কারণে নিজেকে অনেক ছোট ভাবতে থাকেন, এই হীনমন্যতাটা তাকে একদম চাপিয়ে ধরেছে। আপনি যে বলছেন আরেকজনের সাথে কনফিডেন্সের সাথে কথা বলেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে, ভাই ওনার ভিতর থেকে আসতেছে না। কারণ আমি সাজ্জাদ একদিন ওনাকে বলছি, ভাই আরে পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন না। হয়তো বা বছরের পর বছর ওনাকে যে বলা হয়েছে, এই তুই তো পঙ্গু, এই তুই তো এই, তুই তো এই, এটা করতে করতে নিজেকে একদম গুটিয়ে নিয়েছে। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা কথা বলেছো তুমি, যে আজকে এই কথার মাধ্যমেও যদি কোনো এক ভাই কন্টেন্ট মেকিংয়ে চলে আসেন, যার ওই কন্টেন্ট দেখে এরকম শত শত ভাইরা সাহস পায়, না আমি কেন চুপচাপ থাকবো, আমার এমন কি অভাব, হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা কম আছে তো কি হয়েছে, আমি আরো দ্বিগুণ পরিশ্রম করবো, আমি আরো বড় হব ইনশাল্লাহ ইনশাল্লাহ। সো এই জায়গাতে আমি একটা জিনিস বলবো যে শুধু ফিজিক্যাল ডিসএবিলিটি না, ফিজিক্যাল ডিসএবিলিটি যারা এটা তো আসলে খুবই আনফর্চুনেট, বাট অনেকেই আছে আমরা আশেপাশে এবং যারা ইভেন ফিজিক্যালি ডিসেবলড না। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের কিছু উইকনেস আছে, আমার কিছু উইকনেস আছে, এবং আমার উইকনেস কি সেটা আমি নিজে জানি, যারা দেখতেছে তার উইকনেস কি সেটা জানে, এবং একটা ইনসিকিউরিটি কাজ করে। আমি জানি যে আমার এক্সাম্পলটা আমি এটা দিব না এভাবে, সে মানুষটা স্পেসিফিক হয়ে যাবে। আমি একজনকে চিনি, ছোট থেকে দেখে আসছি। সে পার্সনটা ছোট থেকে অনেক পরিশ্রম করতো ভালো পড়াশোনা করার জন্য, কিন্তু সবসময় খারাপ রেজাল্ট করতো। খুবই ভালো পড়াশোনা করার চেষ্টা করতো, মানে এফোর্টটা দিত 100-100, বা সে কখনোই ভালো করতো না। তো দেখা গেছে তার আশেপাশের মানুষজন তাকে কিন্তু ধিক্কার দিচ্ছে, ছোট করে দেখছে। সো সে যখন বড় হচ্ছে, সে কিন্তু এটা মনে করে বড় হচ্ছে যে কি আমারকে দ্বারা হবে না, মানে ছোট থেকেই আশেপাশের মানুষ দ্বারাই তার কিন্তু মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। ট্রু। সেটা অবভিয়াস হইতে পারে, অথবা মানে মানে দেখে বোঝাই যাচ্ছে যে তাকে এরকম করতেছে, ঠিক আছে। এবং আমরা ছোটোবেলা থেকে যে জিনিসটা করে আসি, যারা ভালো স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমরা অনেক বাহাবা দিই, মানে আমাদের সিস্টেমটাই তো এরকম, যারা ভালো পারফর্মার তাদেরকে আমরা অনেক বাহাবা দিই, যারা ভালো পারফর্ম করে না, যারা ভালো রেজাল্ট দিচ্ছে না, তাদেরকে আমরা অতটা আরে ওকে দিয়ে হবে না, ওকে দিয়ে হবে না। তো তো এই জায়গাটা খুবই খুবই ডিফিকাল্ট যে কোনো মানুষের জন্য, ইভেন আমারও আমি জানি যে আমার অনেক উইকনেসেস আছে যেটা আমি জানি। এবং সত্যি কথা বলতে ওটা না খুব প্যারাদায়ক, ওই জায়গাটা খুব প্যারাদায়ক, যে একটা সময় আমি সিরিয়াসলি, আই সোয়ার টু গড, আমি একটা সময় মনে করতাম যে আমাকে দিয়ে আসলেই কোনো কিছু হবে না, এবং আমি পার্সোনালি মনে করতাম যে আমি লাইফে সাকসেসফুল হবই না। এবং আমি সবসময় মনে করতাম যে যেহেতু আমি অনেক ইন্ট্রোভার্ট, আমি কথা কম বলি, আমি শুনি বেশি, কথা বলি কম, তো আমি মনে করতাম যে আমি মনে হয় কখনোই কিছু করতে পারবো না, কারণ হচ্ছে যে মানুষ তো আমাকে ঠকাই দিবে, মানুষ তো আমাকে কিছু একটা করে দিবে। আসলে
তখন এই জিনিসটা বুঝিনি যে তুমি যে স্ট্রেংথসের দিকে ফোকাস করার যে ব্যাপারটা, তাই না? কিন্তু যে মানুষটা এটার মধ্যে দিয়ে যাচ্ছে, সে কিভাবে কি করবে? তার আসলে করার জায়গাটা কি? তার অবস্থান থেকে সে বেটার হবে কিভাবে? সে জানে না, বুঝতেছে না। এবং এভাবে করে অনেক বছরের পর বছর চলে যায়। True. এরকম হতাশা, আনসার্টেনটি চলে যাচ্ছে। সে কারণ কি? তার আশেপাশের মানুষটাই তো তাকে ছোট করতেছে। সে আশেপাশের মানুষ যেভাবে ট্রিট করবে সে মনে করবে এটাই বাস্তবতা। True, সবাই একদম। বলতেছে তুই গাধা, তুই গাধা, তুই গাধা ছোট থেকে। ইভেনচুয়ালি ও ভেবেই নিবে ও আমি তো মনে করে আমি গাধা। রাইট? আমরা যে বলি আকাশ ছোঁবো, এই করব, সেই করব। আশেপাশের মানুষই বলতেছে তুই আকাশ ছুঁতে পারবি না। তোর পক্ষে সম্ভবই না আকাশ ছোঁয়াটা। তোর এই প্রবলেম, ওই প্রবলেম, তুই এমনে করতে পারিস না, অমনে করতে পারিস, তুই ইংলিশে খারাপ, তুই ম্যাথে খারাপ, হোয়াট এভার ইট ইজ। এই সময় আসলে সিরিয়াসলি আমাদের কি করা যায় যেখানে আশেপাশের এভরিওয়ান, ইভেন ক্লোজড ওয়ান, ইভেন ফ্যামিলি মেম্বার্স তোমার এগেইনস্টে চলে যায়। হয়তোবা তারা বুঝে না। এই জায়গায় একেবারে খুব রিয়েল একটা এক্সাম্পল দিই, কারণ এটা বোধহয় আপনাদের সাথে আমার কখনোই আসলে শেয়ার করা হয়নি। আমি আমার আমার মানে আমি যখন স্কুলে ছিলাম, স্কুল থেকেই আমার যথেষ্ট পরিমাণ আমার অ্যাটেনশন স্প্যান আমার থাকতো না পড়াশোনায়। ইভেন আমি প্রচুর পরিমাণ বুলিংয়ের শিকার হতাম। সবচেয়ে বড় কথা, আমি যখন কলেজে ছিলাম, এটা মোটামুটি 17-18 দিকে আমি বোধহয় একটা রেডিও প্রোগ্রামে আমি শেয়ার করেছিলাম। 17-18 দিকে একটা রেডিও প্রোগ্রামে আমি শেয়ার করেছিলাম। আমি যখন কলেজে ছিলাম, মানে একটু এভাবেই বলতে হবে, আমি স্কুল কিন্তু আমার 11টা ইন টোটাল। কারণ আব্বুর বিভিন্ন জায়গায় বদলি হতো। বদলির কারণে আমার কোনো স্কুলেই বেশি দিন পড়া হতো না। আর যেহেতু আমি একটা স্কুলে গিয়ে আমি দেখলাম যে আমি ক্লাস 6-এ ভর্তি হয়েছি, সেখানে তাদের ফ্রেন্ড সার্কেলগুলো ক্লাস 3 থেকেই একই ফ্রেন্ড সার্কেলে চলে আসছে। আমি এক্সটার্নাল একজন। সো আমি তো ওই বুলিংয়ের শিকার, আউটকাস্ট হওয়া, আবার আমি ছোটবেলা থেকেই চেষ্টা করতাম একটু প্রমিত বাংলায় কথা বলার। হ্যাঁ সেটার জন্য ইনসাল্ট, হ্যারাসমেন্ট, প্লাস আমার যারা ফ্রেন্ড তারা অনেক লম্বা চওড়া হইতো দেখতে শুনতে, তারা খেলাধুলায় অনেক ভালো হইতো, আমি তাদের তুলনায় একেবারে বাচ্চাদের মতো। এগুলো মিলে কিন্তু আমি প্রচুর পরিমাণ বুলিং থেকে শুরু করে অনেক হ্যারাসমেন্টের আমি শিকার হয়েছি। বাংলাদেশে যারা যারা হোস্টেলে ছিল, ক্যাডেট কলেজে যারা ছিল, তারা কিন্তু জানে ক্যাডেট কলেজে আসলে কোন ধরনের টাফ টাইমের মধ্য দিয়ে তাদেরকে মাঝে মাঝে যেতে হয়। সো আমি ক্যাডেট কলেজে না পড়লেও আমি যেহেতু হোস্টেল লাইফে ছিলাম, আমিও তখন সেই ধরনের বেশ কিছু টাফ টাইম আমি পেয়েছি। কারণ আমি এমন বেশ কিছু হোস্টেলে ছিলাম যেখানে এমন ছেলেপেলেদেরকেই পাঠানো হতো যারা অনেক বেশি অবাধ্য ছিল। সো সেইখানে গিয়ে আমি থেকে দেখা যাচ্ছে আমি তাদের চাপে আমি আরও মানসিকভাবে ভেঙে পড়তাম। পরবর্তীতে আমি এইরকম একটা জায়গা থেকে আমি যখন কলেজে উঠি, আমার প্রথমবারের মতো একটা সারভাইভাল কাজ করে। আমার মনে হয় যে আমার পুরো স্কুল লাইফ পর্যন্ত আমার সাথে যে ইনসাল্ট, হ্যারাসমেন্ট, যে কাজগুলো চলেছে, কলেজে উঠে যাতে আমার সাথে কেউ এগুলো করতে না পারে। তখন একটা ফিলসফি আমি পড়ি, সেটার নাম হচ্ছে অ্যাটাক ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স। মানে আপনি যদি না চান আপনাকে কেউ অ্যাটাক করবে, তাহলে আপনার অন্যকে অ্যাটাক করতে হবে। ও মাই গড তখন যেটা হয়, আমাদের কলেজে যেই ছেলেপেলেগুলো বুলি করতো, আমি তাদের ক্লোজ ফ্রেন্ড হওয়ার চেষ্টা করলাম, যাতে করে আমি তাদের ক্লোজ ফ্রেন্ড হইলে তারা আর আমাকে বুলি করবে না, কারণ আমি তো এখন তাদের দলেরই একজন। দেখেন আমার সার্ভাইভাল মেকানিজম কিন্তু এইভাবে কাজ করছে। এবং এর পরবর্তীতে আমার যেহেতু তখন ফ্রেন্ড সিলেকশনটা খুবই রং ছিল, সেই জায়গা থেকে আমি আমার টিচারদের সাথে খারাপ ব্যবহার করে ফেলি এবং আমাকে কিন্তু একটা কলেজ থেকে তখন বের করে দেওয়া হয়। আমার লাইফের প্রথম যে কলেজ ছিল সেখানে 6 মাস থাকার পরবর্তীতে কলেজ অথরিটি আমাকে সেখান থেকে টিসি দিয়ে বের করে দেয়। আমার বাবা মাথা নিচু করে আমাকে সেখান থেকে নিয়ে আসেন। সো আপনি ভাই যেই সিচুয়েশনের কথাটা বলতেছেন, ওই 100% সিচুয়েশনের মধ্য দিয়ে আমি গেছি। আমার বাবা তখন সরকারি চাকরির জন্য দূরে থাকতেন। ইভেন আমি আমার প্যারেন্টসকে সেই মোমেন্টে মনে করি, আমার প্যারেন্টস তখন যেটা ভয় পেয়েছিলেন, আমার ছোট ভাই আছে, আমার কারণে আমার ছোট ভাই নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য দেখা গেল আমার ছোট ভাই কোনো একটা দুষ্টামি করলে আমি ভয় থাকতাম আমাকে আবার বলা হয় কিনা যে আমার কারণে সে নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন আমি সেই রকম একটা জায়গা থেকে যখন আমি নিজেকে আস্তে আস্তে আমি একা করে দিই, আমি নাম্বার 1, যখন পৃথিবী আপনাকে একা করে দিতে চাচ্ছে, আপনি বুঝতেছেন আপনার হাতে আর কোনো অপশন নাই, আপনি লোনলিনেসের ব্যাপারে প্রিপেয়ার্ড হন। লাইফ ইজ আ ভেরি লোনলি রেস, এখানে কেউ আপনার সাথে থাকবে না। আমি যে প্রথম বই লিখছি, এটার প্রথম চ্যাপ্টারের নাম হচ্ছে মাঝে মাঝে নিজেকে অনেক একা লাগে। এবং আসলেই মূল কথা যেটা, আপনার লাইফে আপনার স্ট্রাগলকে কেউ ইজি করে দিবে না,
কেউ যদি ইজি করে দেয় সেটা আপনার বাবা মা, সেকেন্ড যদি কেউ ইজি করে দেয় সেটা হবে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, ভাগ্য ভালো থাকলে আপনার ভাই কিংবা বোন। আপনি যদি তাদেরকে পাশে পান, আলহামদুলিল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করবেন। আর এই নিজের ফ্যামিলি মেম্বারের বাইরে কেউ যদি আপনার লাইফের স্ট্রাগলকে ইজি করে দেয় সেটা আপনার লাইফে বোনাস। ডু নট ওয়েট ফর দ্য বোনাস, ডু নট গেট ডিপেন্ডেন্ট অন দ্য বোনাস। আই উইল নট ডিপেন্ড বাট মাই বোনাস। হ্যাঁ, উনি আপনার জন্য বোনাস। সো আমি যেটা করি কি ভাইয়া, আমি দুইটা সত্য খুব মেনে নেই। প্রথম, আমাকে এই পুরো কাজটা একাই করতে হবে। সেকেন্ড, আমি যতই চেষ্টা করি আমি সবসময় সফল হব না। দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান যে আমার থেকে আগানো, যে আমার থেকে পড়াশোনায় ভালো থাকবে। দেয়ার উইল বি অলওয়েজ সামওয়ান যে আমার থেকে বেশি টাকা আয় করবে, আমার থেকে বেশি পপুলার হবে, আমার থেকে বেশি ক্ষমতাশীল হবে, বেশি সাকসেসফুল হবে। সবসময় কেউ না কেউ আসছে। লাইফের রাইট টাইমে আমার প্রাপ্য আসলে এইটুকুই, আমার দৌড় আসলে এইটুকুই। মাঝে মাঝে কনটেক্সট বুঝে এইটা মেনে নিতে পারাও এক ধরনের ম্যাচিউরিটি। দেখেন, আমরা এই যে মোটিভেশনাল কথা আমরা এগুলো বলবো, আমরা এখানে কোনো ইনফ্লেটেড ড্রিম দেখাইতে পারবো না। আমাদের ইনফ্লেটেড ড্রিম লাইফে আরও ক্ষতি করে। রিয়েলিস্টিক্যালি বললে মাঝে মাঝে এটা মেনে নিতে হয় যে হ্যাঁ, এই জায়গাটায় আমি হেরে গেছি, এটা আমি পারি নাই, কোনো সমস্যা নেই এতে, যে এটা সম্ভব না আমার পক্ষে ভালো কিছু করা। আমাদের এক্সাম্পল দেয় একটা, আমাদের ঢাকা ইউনিভার্সিটির আইবিএর এমবিএ প্রোগ্রামে খুব অল্প সংখ্যক মানুষজন তারা জিপিএ 4/4 পায়, আর এর থেকে বড় অংশের মানুষজন তারা স্ট্রাগল করে। সো আমি ভাই পারবো না ওই লেভেলটায় যাইতে। বা কিছু কিছু মানুষ আছে যারা অল্প বয়স, আপনি রিতেশ আগরওয়ালের নাম শুনবেন, ইন্ডিয়াতে ওয়োর যিনি ফাউন্ডার, সে আমার থেকেও কয়েক বছর ছোট, সে ইউনিকর্ন বানায় ফেলছে। আমি কোনো দিন তার মতো হইতে পারবো না, নো প্রবলেম। আমাদের লাইফে আমাদের লিমিটটা বুঝতে হয় যে আসলে আমার স্ট্রেংথ কতটুকু। বাট এখানে দুইটা জিনিসেই আসলে নিজেদেরকে সচেতন করতে হয়। প্রথম, আমার যেটুকু স্ট্রেংথ আমি কি সেইটুকু গেছি? দ্বিতীয়ত, আমার লিমিটের বাইরে যেটা, সেটা নিয়ে আসলে আমার চিন্তার আসলে কোনো প্রয়োজন নাই। এই কারণে আমরা যতটা লোনলি রাইডটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিব ততটা বেটার। সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে, ভাই আপনি এটা বললেন না যে আমার আশেপাশে আসলে কেউ নাই, এটা ভাই আমি বিশ্বাস করি দের ইজ অলওয়েজ সামওয়ান যে আপনাকে হেল্প করতে চায়। আপনি যদি আজকে কন্টেন্ট বানাইতে চান, কুড়িগ্রামের বঙ্গাপীড়িত এলাকার কোনো একটা উপজেলার কোনো একটা ওই ধরলা নদীর পাড়ের কোনো একটা মাছির ছেলে, হয়তো তার একটা ভিডিও দেখা লাগবে, সেটার জন্য আপনি এখন বসে বানাচ্ছেন। আজকে যেই ছেলেটা এমবিবিএস পড়তেছে, হয়তো কোনো একটা মা তার ছেলেকে হারানোর আগে যে লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনের যে অপারেশন, সেই অপারেশনটার জন্য আজকে সেই ছেলেটা পড়তেছে। যে ছেলেটা পুলিশ হইতে চায়, সে হয়তো আজ থেকে 10 বছর পরে কেউ একটা লাইফ থ্রেটেনিং মোমেন্টে থাকবে, তাকে বাঁচানোর জন্য আজকে সেই ছেলেটা পড়তেছে। আপনি যদি গান লিখেন, দের ইজ হয়তো কেউ একজন আছে যে আপনার ওই গানটা শুনে সে তার কষ্টটা ভুলে যাবে। আপনি যদি রাইটার হন, দের ইজ অলওয়েজ সামওয়ান যে কিনা আপনার ওই লেখাটা পড়ার জন্য এখন সে ওয়েট করতেছে, সে জাস্ট আপনার চোখের সামনে নাই। আমি যখন কন্টেন্ট বানাই, আমার কন্টেন্ট কেউ না দেখলেও আমার এটা মাথায় থাকে, দের ইজ অলওয়েজ সামওয়ান যারা আমার কথাটা শোনা দরকার। সো কখনো যদি নিজেকে লোনলি মনে হয়, তাহলে আপনি সবসময় মনে রাখবেন আপনার স্বপ্ন আপনি যদি অ্যাচিভ করতে পারেন, দের ইজ অলওয়েজ সামওয়ান যে আপনার স্বপ্ন দ্বারা বেনিফিটেড হবে, এবং সেই মানুষটা আপনাকে লোনলি হইতে দিবে না। আপনি এখন লোনলি, বাট ইউ আর অ্যাকচুয়ালি ক্রিয়েটিং দ্য প্ল্যাটফর্ম ফর সাম ফিউচার রিলেশনশিপ। আপনার এখনকার লোনলিনেসটা আপনাকে প্রিপেয়ার করতেছে ফিউচারে আপনি আরও যাতে মিনিংফুল রিলেশনগুলো তৈরি করতে পারেন। আমি চিন্তা করি এইভাবে, আমার জার্নির স্টার্টিংটা লোনলি হইতে পারে, কিন্তু আমি যদি সত্যি সত্যি আমার ড্রিমের ব্যাপারে অনেস্ট থাকি, আমি এইটা বিলিভ করি কোনো ড্রিমই ইন্ডিভিজুয়াল না। যে আজকে সিঙ্গার হইতে চায়, তার ড্রিমটাও ইন্ডিভিজুয়াল না, কারণ ওই গানটাও কারো না কারো শোনা দরকার। যে আজকে ডাক্তার হইতে চায়, তার ড্রিমটাও ইন্ডিভিজুয়াল না, কারণ কোনো না কোনো একটা মানুষের তাকে দরকার হবে। সো চিন্তাটা আমাদের ওইভাবে করতে হবে, তাহলে দেখা যাবে আসলে ওই লোনলির ওই জায়গাটা আমাদের কাজ করবে না। দেয়ার ইজ অলওয়েজ সামওয়ান
যে আমার ড্রিমটাকে মিনিংফুল বানায় দিবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ভাইয়া, আমাদের অডিয়েন্সের মধ্যে এরকম অনেকেই আছেন যারা চেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু থেমে গেছেন when it comes to education, অর্থাৎ পড়ালেখা করছিলাম কিন্তু আমার তো ড্রপ আউট হয়ে গেছি। ড্রপ আউট হয়ে যাওয়ার পরে এক রকমের ব্যর্থতা তার ভেতর কাজ করতে থাকে। আবার অনেকের হচ্ছে এডুকেশন বড় একটা গ্যাপ থাকে। আবার অনেকে আছে এখন মনে করা শুরু করেছে যে মার্ক জাকারবার্গ তো ড্রপ আউট, তাহলে আমিও মনে হয় ড্রপ আউট হলে আমি মনে হয় তার মতো বড় কিছু তৈরি করতে পারবো। সেই ড্রপ আউট সিনারিওতে তোমার কি মনে হয়? এখানেই হচ্ছে আমরা মাঝে মাঝে কথা বলতে গিয়ে আমাদের কথার কিছু মিস ইন্টারপ্রিটেশন হয়। মার্ক জাকারবার্গ ড্রপ আউট, সেখান থেকে উনি ফেসবুক ডেভেলপ করেছেন। স্টিভ জবস ড্রপ আউট ছিলেন, অ্যাপল উনি সেখান থেকে ডেভেলপ করেছেন। এরকম অসংখ্য এক্সাম্পল দেওয়া যায়। এর মানে এই না আপনারও ড্রপ আউট হওয়া লাগবে। বিষয়টা এমন না যে তারা ড্রপ আউট ওইটা কজ, ফেসবুক প্রতিষ্ঠা করেছেন ওইটা রেজাল্ট। বিষয়টা এরকম না, এর মাঝখানে ওনার অনেক পরিশ্রমের গল্প আছে। ইভেন এটাও বলা হয় যে আসলে স্টিভ জব বিল গেটসের সম্পর্কেই বলা হয়, বিল গেটসও তো আসলে ড্রপ আউটই ছিলেন, যে বিল গেটস কিন্তু তার সময়ে তার বাবা মা তৎকালীন কনটেক্সটের ওয়ান অফ দ্য হাই এন্ড টেক গ্যাজেটগুলো তখন বিল গেটসকে ব্যবহার করতে দেওয়া হতো। তার মানে উনি কিন্তু সেই জায়গা থেকে কিছুটা হলেও প্রিভিলেজ পেয়েছিলেন। সেকেন্ড আরেকটা যেটা জিনিস, আমরা না ব্যর্থতা থেকে সফলতার গল্প জানি, পরিশ্রমের গল্পগুলো জানি না। দেখেন সেন্টেন্সগুলো এরকম না ড্রপ আউট হলেই ফেসবুক বানানো যায়। লেসনটা হওয়া উচিত এরকম, ড্রপ আউট হলেও বড় কিছু করার একটা প্রবাবিলিটি থাকে, কিন্তু সেই প্রবাবিলিটি আপনাকে বাড়াইতে হবে। লাইফে রিস্ক নেওয়া লাগবে, এর মানে এই না আপনারা যেমন আমাকে বারবার ইনভাইট করতেছেন 2 সেন্টস পডকাস্টে, আপনিও বারবার আপনার লাইফে রিস্ককে ইনভাইট করবেন। বিষয়টা এরকম না, আপনার লাইফে আপনি না চাইলেও রিস্ক আসবে, আপনি সেটাকে মিটিগেট করবেন। এর মানে এই না আপনি নিজেই রিস্ককে ইনভাইট করে, নিজেই পরিস্থিতি তৈরি করে, নিজেকে পরিস্থিতির শিকার বানিয়ে দেন আপনি সেখান থেকে প্রোগ্রেস করবেন। এটা করতে চান না। আমি কয়েকটা পরিশ্রমের এক্সাম্পল দিই, কারণ আসলে আমি পরিশ্রমের এক্সাম্পল দিতে খুব পছন্দ করি, যে কিভাবে আসলে আমাদের এই বড় বড় মানুষগুলো অনেক অনেক বেশি তারা তাদের জায়গা থেকে ডেভেলপ হন। স্টিভ জবস উনি ড্রপ আউট ছিলেন, ঠিক আছে, কিন্তু উনি কিন্তু হার্ভার্ডের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টে গিয়ে উনি কোনো না কোনো ক্লাস অ্যাটেন্ড করে আসছেন, এবং ক্যালিগ্রাফির ক্লাসগুলো করার পরবর্তীতে উনি কিন্তু আইকন ভিত্তিক যে অপারেটিং সিস্টেম সেটার আইডিয়া উনি নিয়ে আসেন। সো দেখেন, তারা হয়তো একাডেমিক নলেজ নেন নাই, কিন্তু নলেজ নিয়েছেন, সেলফ এডুকেশনের কাজগুলো করেছেন। আমি কয়েকটা এক্সাম্পল দিই পরিশ্রমের। আমার খুব ফেভারিট একজন ক্রিকেটার হচ্ছে সচিন টেন্ডুলকার। সচিনের এক্সাম্পলটা আমার পছন্দ এই কারণে, কারণ এইটা আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে। সচিনের কোচ ছিল রামাকান্ত আচেরকার। সে প্রতিদিন ক্রিকেট একাডেমিতে গিয়ে কয়েন নিয়ে আসতো অনেকগুলো, ঠিক আছে। সচিন ব্যাট করতো, ওই সাইড থেকে ছেলেপেলেরা বল করবে একের পর এক, যেই বোলার সচিনকে আউট করতে পারবে তাকে সে একটা করে কয়েন দিবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা বোলার রোটেট করে করে এসে বল করে যাবে। সারাদিনে যদি সচিন একবারও আউট না হয়, সচিন একটা কয়েন পাবে। দেখেন, বোলারের জন্য কিন্তু কয়েন পাওয়া ইজি, সে একবার আউট করলেই সে কয়েন পাচ্ছে। সচিনের এক একটা কয়েন পাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে পরিশ্রম করতেছে, সেখানে একটা বারও যাতে তার উইকেট না যায়। এবং এইভাবে সচিন বলছে সচিনের শখ ছিল সেভাবে কয়েন জমানো। ইভেন সচিনের আরও একটা অ্যামেজিং এক্সাম্পল যেটা সচিনের ম্যানেজার দেয়, সচিনের আর্লিয়ার দিনগুলোতে, তখন তো সে যখন প্রথম ক্রিকেটার ছিল শুরুতেই তার ম্যানেজার হয় নাই, যখন সে একটু বড় হয়েছে, বড় হওয়ার পরবর্তীতে উনি একবার পাকিস্তান সফরে যায়, তখন সচিনের ম্যানেজার একটা ইন্টারভিউ দেয়। সেই ইন্টারভিউতে গিয়ে বলে সচিন দলের একজন মোটামুটি সিনিয়র খেলোয়াড় হওয়ার পরও সে প্র্যাকটিস গ্রাউন্ডে সবার আগে আসতো এবং সে সবার পরে যাইত। এই মানুষটা ক্রিকেটে 36 বার আম্পায়ারের ভুল ডিসিশনে আউট হওয়ার পরও সে 100টা সেঞ্চুরি করছে। দেখেন, এবং শুধু তাই না, আপনি যদি সচিনের বায়োগ্রাফির যে মুভিটা, সেই মুভিতে দেখেন, মুভিতেও দেখানো হয় সচিন তার ব্যাটিং প্র্যাকটিস করতো আপনার পিচের সামনে
পানি ফেলে পিচটাকে কাদা বানানো হইতো, সেখানে বল পড়লে বল একটু আনপ্রেডিক্টেবল ওয়েতে স্পিড এবং টার্ন পাইতো, সেখানে বসে বসে সচিন প্র্যাকটিস করতো। দেখেন ওই প্র্যাকটিসের কারণে একটা মানুষের যে স্ট্রেংথ তৈরি হয় ওইটা তো অন্য সবার তৈরি হবে না। সেকেন্ড, যদি আরেকটি এক্সাম্পল দিই, আমি মেসির এক্সাম্পল তো অনেক দিলাম, আমার ক্রিশ্চিয়ানো রোনালদোকেও খুব পছন্দ। ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রতি সপ্তাহে সে 6 দিন করে তার বেশ কিছু প্র্যাকটিসের ফ্রেমওয়ার্ক আছে। লং রেঞ্জের ফ্রি কিক থেকে শুরু করে সে 4 ঘন্টা করে বিভিন্ন টাইপের রানিংগুলোকে সে এক্সারসাইজ করে, মাসেলগুলোকে সে এক্সারসাইজ করে, এবং সেই জায়গা থেকে তাকে রেগুলারলি জিম করতে হয়। তার আলাদা 8 ধরনের রানিং সেশন আছে। আপনি প্রায়ই দেখবেন যে হঠাৎ করে আপনি যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখেন, আপনি দেখবেন সে আস্তে আস্তে হাঁটতেছে, হঠাৎ করে জোরে দৌড় দিচ্ছে। এর কারণ হচ্ছে তার প্র্যাকটিসে তাকে 8 ধরনের রানিং সেশনের উপরে আলাদা আলাদাভাবে তাকে প্র্যাকটিস করানো হয়, এবং সে ওই জায়গাটায় কিন্তু সে প্র্যাকটিস করে করে ওই ডেভেলপমেন্টের জায়গাটা নিয়ে আসছে। মাইকেল জর্ডান ওয়ার্ল্ডের খুবই নাম করা অ্যাথলিট, এবং যার নেট ভ্যালুয়েশন মানে $1 বিলিয়ন যিনি অ্যাথলেট, উনি যখন কিনা শুরুর দিকে তার হাই স্কুলের বাস্কেটবল টিম থেকে উনি বাদ পড়ছিলেন হাইট কম দেখে, এবং যখন তার স্কুলে সামার ভ্যাকেশন চলতো, স্কুলের সামার ভ্যাকেশনের সময় তার বন্ধুবান্ধব বাইরে যাইতো ঘুরতে, উনি প্রতিদিন 100 বার করে জাম্প প্র্যাকটিস করতেন বাস্কেটবল কোর্টে। ফ্রেন্ডরা সামার ভ্যাকেশনে বাইরে, সে বাস্কেটবল কোর্টে উনি জাম্প প্র্যাকটিস করতেছেন। মাইকেল জর্ডান 6 বার NBA চ্যাম্পিয়ন হয়েছে। ইয়াহুর যে সিইও মেরিসা মায়ের, ওনার সিভি দেখবেন অনেক লিঙ্কডিনে ভাইরাল হয়েছে। উনি সপ্তাহে বেশি না 130 ঘন্টা উনি কাজ করেন। টমাস আলভা এডিসন, উনি ওনার জায়গায় মাত্র 4 ঘন্টা ঘুমাতেন। আমি বলবো না যে আপনিও 4 ঘন্টা ঘুমান, আপনি 7 থেকে 8 ঘন্টা ঘুমান, কিন্তু জেগে যে আসেন বাকি 16 ঘন্টা, ওই 16 ঘন্টা কাজে লাগান। এক্সাম্পলটা হচ্ছে টমাস আলভা এডিসন, উনি 4 ঘন্টা ঘুমাইতেন, বাকি সময় উনি গবেষণার কাজে দিতেন। এবং এইখানে খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দিই। টমাস আলভা এডিসনের বাসায় একদিন একটা পার্টি হচ্ছে, বিভিন্ন মানুষ এসে ওই পার্টিতে আসছে অ্যাটেন্ড করতে। সবাইকে টমাস আলভা এডিসন তার বিভিন্ন আবিষ্কার দেখাচ্ছে, আর সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। তো উনি দর্শকদেরকে জিজ্ঞেস করছে যে আপনার কেমন লাগলো আমাদের বাসা ভিজিট করে, এই যে এত এত আবিষ্কার দেখে। একজন হাত তুলে বলছে, আপনার বাসা সবই ভালো, খালি একটাই সমস্যা, আপনার বাসার যেটা গেট, ওই গেটটা অনেক টাইট, ওটা খুলতে খুব কষ্ট হয়। তো টমাস আলভা এডিসন বলছে, আসলে কি জানেন, আপনি যখন ওই গেটটা খুলতেছেন তখন আমার বাসার ছাদের একটা ট্যাঙ্কে পানি ভরতেছে, এই কারণে এটা একটু টাইট, আপনি জোরে টান দিতেছেন আর আমার ট্যাঙ্কে পানি উঠতেছে। ওইটা ওনার একটা ইনোভেশন ছিল। সো দিস ইজ হাউ ওনারা আসলে 100% কত ওয়েতে আসলে চিন্তা করা যায় সেটা নিয়ে তারা কথা বলতেন। ইভেন মার্ক জাকারবার্গ, তার কিন্তু এই যে জাকারবার্গের কথা আসছে, জাকারবার্গ তার একটা ইন্টারভিউতে বলছিল যে আমি হয়তো আমার দিনের 3 ভাগের 1 ভাগ সময় আমি ফেসবুকে দেই, কিন্তু এর বাইরেও প্রতিটা মোমেন্টে আমার মাথায় চলতে থাকে ফেসবুককে আরও কীভাবে ভালো করা যায়। মানে উনি কাজ না করলেও কাজের ওই মাইন্ডসেটটা অল টাইম তার ওই কাজের ওই জায়গাটার ব্যাপারে অবসেসড। অর্থাৎ আমরা এখানে আসলে যেটা দেখতে পারি যে আমরা যখন একটা মানুষের স্ক্রিন সাকসেস দেখতেছি, তার ব্যাকগ্রাউন্ডে তারা অনেক কাজ করে। আমাদের সেই ব্যাকগ্রাউন্ডে কাজ করাটা অনেক অনেক জরুরি। আমাদের ওই খুব ফ্ল্যাশি সিনেমাটিক স্টোরি দেখানো হয়, এই ছিল, এই উঠছে না, আমাদের পরিশ্রমের গল্পগুলো যেন অনেক বেশি প্রয়োজন। এবং সেই জায়গায় আপনি যদি সাকসেসফুল নাও হন, আপনি আপনার পরিশ্রমকে সেলিব্রেট করেন। আপনি যে চেষ্টা করতেছেন, আপনি আপনার চেষ্টাকে সেলিব্রেট করেন। সাকসেস আলটিমেট গোল না, আপনি চেষ্টা করে যাচ্ছেন। মানুষ চেষ্টার বেশি কিছু করতে পারে না, কারণ সাকসেস একটা রিজিকের মতো, এটা ওপর থেকে আপনার উপরে নাজিল হবে, আপনি কতটুকু সাকসেস আসলে পাবেন। এক্স্যাক্টলি, সলিড। এখন এই জার্নিতে আমরা আসলে আগের একটা পডকাস্টে আমরা এটা নিয়ে আলোচনা হয়েছিল, সেটা হচ্ছে যে মানুষ চিনব কিভাবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই জায়গাতেও কিন্তু আমরা অনেক সময় ভুল মানুষের সাথে পরিচয় হই, অনেক সময় টক্সিক মানুষের সাথে, অনেক সময় আমরা টক্সিক মানুষ পাই, নেগেটিভ পজিটিভ সব রকমের মানুষ পাই। এই জায়গাটা একটু গাইড করো। বিয়ে করে ফেলছেন না, এখন আমার মানুষ চিনে কি করবেন? এক্স্যাক্টলি, সেটা তো একটা মানুষ। হ্যাঁ, আর মানুষ আরো মানুষ চিনতে চাইতেছেন, এগুলো দেখতেছে না, এই সুযোগে নাফিস যা ইচ্ছা করতেছে। হ্যাঁ। সো এখানে আসলে আমাদের মানুষের আসলে কিছু ছোট ছোট আমাদের হিন্ট এবং ছোট ছোট কিছু কিউ বুঝতে হয়, সেটা দিয়ে আমরা কিছুটা ওয়েতে আসলে মানুষ চিনতে পারি। আমি জাস্ট এটার একটা সামারাইজড আলোচনা এখানে। তার আগে আপনারা সবাই প্লিজ
খাতা কলম নিয়ে বসেন, মানে এই সিরিয়াসলি এই অংশটা আসলেই খাতা খাতা কলম কলম নিয়ে। বসে দেখার মতো, কারণ এখানে আমি জাস্ট 5টা স্পেসিফিক প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, এটা আপনার সারা জীবন কাজে লাগবে। ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষ যখন চিনতে যাবেন, আপনি পেশাগত, রোমান্টিক এবং রিয়েল লাইফে আপনার বাস্তব জীবনে কোন কোন মানুষ আপনাকে খুশি করার জন্য, যেমন আপনি মাঝে মাঝে খুশি করার জন্য আমার প্রশংসা করেন, আমি বুঝি ওইটা, ঠিক আছে, আপনাকে খুশি করে আমার লাভটা হ্যাঁ, কি সীমান্ত? আপনি আমাকে খুশি করার জন্য অনেক কমপ্লিমেন্ট দেন। আমাদের সীমান্ত society-তে যখন ছেলেরা চিনে খুব একটা ফেলছে। compliment পায় না, কিন্তু আপনি আমাকে খুশি করার জন্য দেন। সীমান্ত যখন বলছে তার মানে ও চিনছে। So, এই জায়গা থেকে আর জীবনে মানুষ যদি খুশি কখন করি। আপনাকে ওভার কমপ্লিমেন্ট এবং ওভার প্রমিস করে, এটা আমরা কিভাবে বুঝবো? সেকেন্ড যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কেন ওভার প্রমিস করে থাকি হুম। মানুষের সাথে ডিল করতে গিয়ে। থার্ড ওয়ান, আপনাকে যদি কেউ ওভার প্রমিস করে, আপনি চিনবেন কিন্তু ওই মানুষে। ফোর্থ ওয়ান, অন্যের ওভার প্রমিস থেকে বাঁচবেন কিভাবে। অ্যান্ড ফাইনালি, আপনি আপনার ভেতরে যদি সেম ওভার প্রমিস করা, বাড়ায় বলার কোনো অভ্যাস থাকে, আপনি কেমনি সেখান থেকে বাইর হবেন। কিছু স্পেসিফিক এক্সাম্পল দিয়ে যায়, কারণ এগুলো আমাদের অফিস লাইফে এবং অনেক জায়গাতে আসলে আমাদের কাজে লাগে। প্রথম জায়গা, আপনি অফিসে গেছেন, এজিএম হচ্ছে, এখন আমরা যেই টাইমে কি বলে মিটিং করতেছে, অনেক প্রতিষ্ঠানে, অনেক এজিএমে, অনেক জায়গা থেকে অনেক মানুষ ওভার প্রমিস করে যে নেক্সট আমাদের এই পলিসিতে আপনি এই সুযোগ সুবিধা পাবেন, আপনাদের এই প্রমোশন হবে, এই ইনসেন্টিভ পাবেন। প্রথম যেই জায়গাটা, আপনার প্রতিষ্ঠান যদি আপনাকে কোনো আর্থিক কিংবা ফাইন্যান্সিয়াল কিংবা নন ফাইন্যান্সিয়াল কোনো ধরনের যদি কোনো ইনক্রিমেন্ট দেওয়ার ব্যাপারে যদি প্রমিস করে, আপনি সবার আগে বের করে দেখেন আসলে তাদের প্রিভিয়াস এই ধরনের রেকর্ড আসলে কেমন, এবং তাদের আসলে ক্যাপাসিটি আছে কিনা। শুধু প্রমিস না দেখে ক্যাপাসিটিও দেখেন, দুইটা জিনিসই দেখা প্রয়োজন, ক্যাপাসিটি এবং ইন্টেনশন। সো আপনি দেখবেন কোন কোন ওয়েতে আসলে আমাদের ওভার প্রমিস আসতে পারে। এক, আপনাকে অনেক ইনসেন্টিভ দিব, আপনি অনেক প্রমোশন পাবেন, সামনে আপনি অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন, এক ধরনের ওভার প্রমিস। সেকেন্ড, আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করি, আমার কোনো অথরিটিই নাই, আমার কোনো পাওয়ারই নাই, বাট এরপর আমি একটা ভাব দিলাম, ও আপনার এই সমস্যা আমি সমাধান করে দিতেছি, আপনার এখানে বদলি হওয়া লাগবে, আমি দেখে দিতেছি। এটাও এক ধরনের ওভার প্রমিস। আমার নিজেরই আসলে কিছু নাই, আমি আপনারা কি দিব। থার্ড ওয়ান, অনেক সময় আমি মনে করেন আপনার সাথে কোনো একটা খারাপ ব্যবহার করে ফেলছি, বা আমার কোনো একটা জায়গায় ব্যর্থতা আছে, আমার একটা দুর্বলতা আছে, কোনো একটা জায়গায় আমি ঠিকমতো রেসপন্সিবিলিটি নেই নাই, পালন করি নাই, এখন আমার দোষ ঢাকা লাগবে। এই জন্য আমি আপনাকে খুশি করার জন্য বললাম, হ্যাঁ নাফিস, আমি তোমার সব কিছু দেখতেছি, একদম টেনশন নিও না তুমি। সো আপনি দেখবেন যে আপনাকে সেই পার্টিকুলার মোমেন্টের পরবর্তীতে কেউ ওভার প্রমিস করে কিনা। আরেকটা আপনাকে দেখতে হবে, আপনি যখন স্টার্ট আপ শুরু করবেন বা এন্টারপ্রেনারশিপ লাইনে আপনি যখন যাবেন, তখন দেখা গেল যে আপনাকে আপনার সাথে, নাফিস আমি কিন্তু তোমার সাথে কাজ করতে চাই, আমি কিন্তু তোমার সাথে আসছি, তুমি আগায় যাও, আমি তোমার পিছে আসছি, নাই। সো আপনাকে যদি কেউ, আপনার কোনো একটা বিজনেস আইডিয়া বা এই সমস্ত জায়গায় আপনি কাজ করতে চাচ্ছেন অনেক, কেউ একজন বললো সে সবসময় আপনার সাথে আছে, আপনি আসলে কি কাজ করেন বোঝার আগেই এত খুশি হবেন না। কারণ যখনই আপনি কোনো একটা নতুন আইডিয়া শুরু করবেন, অনেক মানুষ আপনার মন রাখার জন্য আপনাকে দু একটা কথা বলতে পারে, এটা একটা টাইপের ওভার প্রমিস। আরেকটা ওভার প্রমিস আছে, হ্যাঁ নাফিস তোমাকে অনেক সময় দিব, আইডিয়া দিব, তোমার ফান্ড লাগবে ফান্ড দিব, স্পন্সর দিব, আপনি তার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইলেন, সবই দিবে, অ্যাপয়েন্টমেন্ট দিবে না, সময় দিবে না, দ্যাটস ওভার প্রমিস। ফাইনালি, শিল্পীদের ক্ষেত্রে, আপনাদের এখানে তো আপনারা তো শিল্পী টিল্পী নিয়ে আসেন না, আনা দরকার সামনে। সেলিব্রিটিদের ক্ষেত্রে তারা এই কথাগুলো সেলিব্রিটি আসে না, বলা সেলিব্রিটি হয়েছে। আসে না, আমরা না। আনানোর ট্রাই করব। শিল্পীদের ক্ষেত্রে, ভাই আমাদের এই প্রোগ্রামে বাজেট একটু কম, প্লিজ একটু এই প্রোগ্রামটা আমাদেরকে পার করায় দেন, পরের বার আপনাকে অবশ্যই আমি ভালো বাজেট দিয়ে ডাকবো। আরে খালি শিল্পী বলছো কেন, এগুলো তো নাফিসের সাথেও হয়। এটা আসলে সবার সাথেই হয়, এবং সেই জায়গায় এটা শিল্পীদের সাথে বেশি হয়। হুম। আমার কথা হইতেছে, ভাই সে আপনারা একটা প্রোগ্রামে ঠিক মতো টাকা দিতে পারতেছে না, ও আপনার নেক্সট প্রোগ্রাম অর্গানাইজই করতে পারবে না, পরে আরও বেশি টাকা দেওয়া তারও পরের বিষয়। সেকেন্ডলি, এই ক্ষেত্রে মানুষ যেভাবে ইউজ করে, ওকে ওকে তো তাহলে অল্প প্রাইসে নিয়ে নেওয়া যায়, আমার পরে বাজেট থাকলে আমি বড় কাউকে নিব, বাজেট না থাকলে আমি এরই নিব, দিস ইজ হাউ দে উড ট্যাগ ইউ। সো এইভাবে কিন্তু মানুষ আসলে আপনাকে সেই জায়গা থেকে ইউজ করে। ইভেন আপনাকে চাকরি দিবে, কাজ দিবে, কিন্তু এটা বলে আপনাকে অফিসে নিয়ে যায়, তার টার্গেট কি থাকে, তার অফিসের ইন্টেরিয়রটা সুন্দর দেখায়, সে অফিসে কি কি করে সেটা দেখায়, ও মাই আল্লাহ। বুঝছেন। সো আপনাকে ওই যে
চাকরি দেওয়ার, কাজ দেওয়ার, প্রমিস করে অফিসে নিয়ে যাচ্ছে, আপনাকে কাজ দেওয়া তার একদমই টার্গেট না। টার্গেট হচ্ছে আল্লাহ এত সুন্দর লাইটিং আছে, এত সুন্দর অফিস, সোফাটা সুন্দর হয়েছে না, এই 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 পর্দাটা কিন্তু এলিফ্যান্ট রোড থেকে নেওয়া। এলিফ্যান্ট রোড হয়তো বলবে না, আরেকটু ভালো জায়গার কথা বলবে, এই জায়গা থেকে নেওয়া, কাজের কথা বলবে না। ইভেন আমি নিজে এই জিনিসগুলো বুঝেছি কোন জায়গায়, ওভার প্রমিস এরিয়াটা বলি। আমি একসময় অনেক এজেন্সিগুলোতে, আমার একসময় আপনাদের মতো এই প্রোগ্রাম হোস্ট হওয়ার অনেক ইচ্ছা ছিল জীবনে, বুঝছেন, যেহেতু টুকটাক একটু প্রমিত বাংলায় কথা বলি, আবার কথাবার্তাও খুব সুন্দর মনে করি বা অনেকে সেই জায়গা থেকে আমি অনেক এজেন্সির সাথে কিন্তু আমি অনেক আগে কন্ট্যাক্ট করতাম যে আপনাদের যদি কখনো কোনো প্রোগ্রাম হোস্ট লাগে কাইন্ডলি আমার সাথে কমিউনিকেট করবেন বা আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আপনাদের যদি কোনো অডিশনও লাগে আমি অডিশনও দিব। তাদের ওখানে যাওয়ার পরে যেটা হতো, খুব মজার কাহিনী, তাদের ওখানে যাওয়ার পরবর্তীতে তারা প্রথমত দেখে চিনতো না, দ্বিতীয় তারা বলতো যে আমাদের তো আসলে আমরা তো একটু ফিমেল চাচ্ছি, আমরা তো আসলে মেল চাচ্ছি না, সো আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, সো আমরা আসলে আপনাকে এই জায়গাটায় নিতে পারছি না। ওকে, দেখেন তারা কিন্তু নিজেই আমাকে ইনভাইট করে নিয়ে গেল সেই জায়গায়। ইভেন তারা সেই সময় যেটা করে, তারা তাদের ওই কথা বলার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলো যেটা করে, ওকে ঠিক আছে আমরা ডেফিনেটলি আপনাকে কাউকে রেফার করব। এবং যখন তারা এইভাবে ডেফিনেটলি ওয়ার্ডটা উচ্চারণ করে আমি বুঝে যাই কাজ আর হচ্ছে না এখানে। ইভেন তাদের অনেক জায়গাতে আবার কথাগুলো এরকম হয় যে আমরা হয়তো কোনো একটা ছোট কাজের জন্য তাদের ওখানে আমরা প্রপোজাল পাঠিয়েছি, তারা বলবে দেখেন ভাইয়া আমাদের তো এখন এটা খুব ছোট কাজ, আপনাদেরকে নিতে পারছি না, বাট আপনার যদি আপত্তি না থাকে আমাদের সামনে আরেকটা অনেক বড় কাজ আসতেছে, সেখানে আমরা আপনার এই সিভিটা ফরওয়ার্ড করতেছি। তখনও বুঝি কোনো কাজের কাজ কিছু হচ্ছে না সেখানে। মানে আমি এত রিলেট করতে পারতেছি, মানে ওই সব মেমোরিজ গুলো চলে আসতেছে আর মেজাজ গরম হইতেছে একটু করে। সো এই জায়গাতেই আমি জাস্ট এক্সাম্পলগুলো আমি আপনাদেরকে দিলাম এই কারণে যে একটা ক্লিয়ার কাট রিজেকশন ইজ বেটার দ্যান আ ফেক প্রমিস। ক্লিয়ার কাট রিজেকশনটা বুঝে আসাটা খুব জরুরি যে ভাই হ্যাঁ নাকি না, হচ্ছে নাকি হচ্ছে না, কাজ কি দেবেন নাকি দেবেন না, যদি না দেন তাহলে ডিসিশনটা কবে জানাবেন। আরেকটা খুব মজার এক্সাম্পল আমি আপনাকে এখানে দেই, সেটা হচ্ছে এটাই কয়েকদিন আগেরই এরকম একটা এজেন্সির সাথে যোগাযোগ করছিল যে তারা এখান থেকে এরকম বেশ কিছু ক্যাম্পেনিংয়ের কাজ করবে, সো ওয়েদার আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ দেম। সো তাদের ওইখানে একটা সিলেকশন পুল ছিল, বেশ কয়েকজন এক্সপার্টের মধ্যে বা এক্সপার্ট বা ইনফ্লুয়েন্সার, তাদের মধ্যে একটা সিলেকশন পুল ছিল। গিয়ে কথাবার্তা বলে আসলাম, 3-4 দিন পর পর যখন মানে 1 সপ্তাহ পরে হচ্ছে তাদের জানানোর কথা ছিল, 10 দিন পরে ফলো আপ মেসেজ দিলে তারা বললো যে ভাই আমরা না আসলে কনফিউজড। আমি তাকে রিপ্লাই দিলাম আই আন্ডারস্ট্যান্ড আপনাদের নিজেদের লোক আছে, কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। আপনি যখন কনফিউজড, যখন আপনি বলেন আপনি কনফিউজড, ইট মিনস দ্যাটস আ নো। যখনই কোনো এজেন্সি বা কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট সময়ের পরও বলবে ভাই আমরা আপনারা নিব কি না এটা নিয়ে কনফিউজড, এর মানে আশা করেন না ওইটা ইয়েসের দিকে কনফিউজড। সবসময় মাথা রাখবেন ওইটা নো এর দিকে কনফিউজড, নোটারে কেমনি কমিউনিকেট করবে সে ওইটা নিয়ে কনফিউজড। বিষয়টা এইটা না ইয়েস নাকি নো এটা নিয়ে কনফিউজড, এইটা না নোটাকে কিভাবে কমিউনিকেট করব এটা নিয়ে তারা কনফিউজড। এই কারণে বেটার আপনি নো ধরে আগায় যান, লাইফে যত আগাবেন তত ভালো। মানে আমি খুবই রিলেট করতে পারতেছি, কারণ এগুলা এত হয় সত্যি কথা বলতে। বাট এইটা না আমি অপর পাশের মানুষের একটু ইন ডিফেন্সে আমি তোমার কাছে জানতে পারছি যে কীভাবে ওই মানুষটাকে হেল্প করতে পারি, বিকজ এই জিনিসটা, এবং আমি জিনিসটা দেখছি যে ইউএসএতে অনেক বছর থাকার কারণে আমি দেখছি যে ওইখানে এই টাইপের দেখিনি আমি। মানে ওখানে কেন জানি এটা আমার এক্সপিরিয়েন্স যে ওখানকার মানুষরা না খুব ইয়েস নো ওটা ডিরেক্ট বলে ফেলে। এরকম আমি যতবার ডিল করছি একদম ইয়েস নো, দের ইজ নো মেবি, এইটা জানাচ্ছি একটু ভেবে বলি, আমাদের আরেকটু সময় দিন। রাইট রাইট, আমি ওই জিনিসটা দেখে নিয়েছি যে ওভার প্রমিসের যে জায়গাটা, একটা হোপ দেওয়া, হ্যাঁ হ্যাঁ ভাই আপনাকে দিই হবে, আপনার সাথে আরও কাজ করবো, আপনার সাথে এইটা হবে, আপনার সাথে ওইটা হবে, এই যে ওভার প্রমিসের যে জায়গাটা, এটা আমি বাইরের দেশেও বা আমি ওভাবে করে দেখিনি, আমি দেখছি যে এখানে খুব বেশি। তখন আমার কাছে মনে হয় কি ওটা এটাই কালচার, এটাই আমরা এভাবে করে করা, ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করেন, এই কারণে বাইরের দেশের মানুষের কাছ থেকে ভালো ভালো এক্সাম্পল পাবেন না। তখন আমার কাছে মনে হয় কি যে সত্যি কথা বলতে যে আচ্ছা তাহলে কি আমারও এরকম করা উচিত, মনে হয় এভাবে করেই কথা বলা দরকার। সাজ্জাদ যদি আমাকে কখনো বলে যে দোস্ত আমাকে একটু পারলে, অনেকে আছে না যে কি যে আচ্ছা একটু পারলে এই একটু হেল্প করে দিস, হ্যাঁ 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 তুই কোনো চিন্তাই করিস না, তুই বলছিস না আচ্ছা ঠিক আছে তুই একটা সিভি পাঠা বা তুই এইটা পাঠা, তোর পোর্টফোলিও পাঠা, আরে আমি সব জায়গায় দিয়ে দেবো, কিন্তু আমি কোথাও দিচ্ছি না।
কারণ কি আমি তার মুখের উপরে বলতেছি না, আমি মানে নাটা বলতে পারছি না। এখন ধরো আমি ওই পজিশনে আছি, আমি কিভাবে ওই মানুষটাকে সুন্দর করে উইথ রেসপেক্ট, যাতে করে সে কষ্ট না পায়, আমি না বলবো। প্রথম জিনিসটা হচ্ছে ভাই, আপনি তাকে ডিরেক্ট এইটা আগে বোঝাবেন যে আপনি তার খারাপ চান না। আমাদের সমস্যা যেটা হয়, আমরা যখন কাউকে রিজেক্ট করতে যাই, আদার সাইডের ইন্টারপ্রিটেশন এটা হয়, কি আমার পছন্দ করে না, কি চায় না আমি বড় কিছু করি, এই জন্য না করে দিতেছে। না, আপনি সবার আগে সেই বাফার জোনটা তৈরি করবেন যে আপনাকে মাঝে মাঝে নাম ধরে ডাকতেছে, কিছু মনে করেন না, নাফিস আমি আসলে তোমার খারাপ চাই না, বা আসলে এই জিনিসটা আমার হাতে নাই, সো আমি তোমাকে হেল্প করতে গেলেও দেখা যাবে তোমার টাইমটা ওয়েস্ট হবে, সো আমি তোমাকে বলে দিই তোমাকে কে এই জায়গাটায় ভালো হেল্প করতে পারবে। ইট ক্যান বি অ্যান আইডিয়াল ওয়ে অফ কমিউনিকেটিং ইউর নো, যে আপনি পারছেন না, কেন পারছেন না, আপনি ভালো চান, কোথায় গেলে হেল্প পাবে। এই ওয়েতে যদি আপনি নো করেন, সম্পর্কের জায়গাটা ভালো থাকবে কম্পারেটিভলি। নইলে যেটা হয়, আমি আপনাকে নো বলা মানে কি আমার পছন্দ করে না, কি চায় না আমি আমার লাইফে গ্রো করি, এরকম একটা ইন্টারপ্রিটেশন চলে আসে আমাদের মধ্যে। মানে এটা ওটা খুব পার্সোনালি আমরা তখন নিয়ে নিচ্ছি। পার্সোনালি নেওয়া হয়। এই ক্ষেত্রে আমি অনেককেই যেটা বলি যে ভাইয়া আমি চাই না আপনার সময়টা নষ্ট হোক, বাট আমার মনে হয় এই স্পেসিফিক হেল্পটা আমার চেয়ে উনি ভালো করতে পারবে, তাকে একটা অ্যাটলিস্ট অল্টারনেটিভ ওয়ে দেখা, দ্যাট উড বি বেটার। ফ্যান্টাস্টিক। সো এই আমাদের হচ্ছে 9টা ওয়ে, যেই 9টা ওয়েতে মানুষ আপনাকে ঝামেলায় ফেলবে। 1, ক্যাপাসিটির চেয়ে বেশি মানুষকে প্রমিস করতেছে। 2, আমার অথরিটি নাই তাও বলতেছি ভাই তোমার আমি সব দিব। 3, আমি একটা দোষ করে ফেলছি, ওটা ঢাকার জন্য ওকে সাজ্জাদ নাফিস খুশি করে দিব, একদমই টেনশন নিও না। 4, স্টার্ট আপ শুরু করছেন, কাউকে আইডিয়া জানাইছেন, হ্যাঁ সাজ্জাদ শুরু করো, আমি তোমার সাথে 100% আছি, যে কোনো হেল্প লাগলে আমাকে বলল, থাকবে না সে। 5, তোমার আইডিয়া শুনবো, ফান্ড দিব, একদমই টেনশন নিও না, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিব না, থাকবে না, ওইটাও লাভদায়ক না। শিল্পীদের ক্ষেত্রে দেখেন ভাই আমাদের এই প্রোগ্রামে বাজেট একটু কম, আপনি নেক্সট প্রোগ্রামে আপনাকে অনেক দিব, যে একটা প্রোগ্রামে বাজেট দিতে পারে না সে পরের প্রোগ্রাম অর্গানাইজই করতে পারে না, একদমই আশা করবেন না তাদের ব্যাপারে। ফাইনালি চাকরির প্রতিশ্রুতি, এই সমস্ত বিভিন্ন জিনিস দিয়ে মানুষ আপনাকে তাদের সুন্দর আবহাওয়ার ডেকোরেশন আপনাকে দেখাবে, সুন্দর সুন্দর এরকম কাপে খাওয়াবে, কিন্তু দেবে না। সো এই জায়গায় আপনি দেখেন কে সুগার কোট করে কথা বলতেছে, আপনি সেখান থেকে দেখেন নিজেকে বের করা যায় কিনা। অনেক সময় তো আমরা নিজেরাও জানি না আমরা নিজেদের লাইফ থেকে নিজেরা কি চাই, তাই না? সো ওইটার কারণে কিন্তু আসলে অনেক প্রবলেম তৈরি হয়। সো লাইফ ওয়ার্ডটার ভেতরেই আসলে পুরো অ্যান্সারটা আছে। আমাদের লাইফের যত এক্সপেকটেশন আছে সবগুলো এক্সপেকটেশনকে 4টা ভাগে ভাগ করা যায়। LIFE, লাইফের এই 4টা ওয়ার্ড, 4টা বর্ণ দিয়ে আপনি সেটাকে আইডেন্টিফাই করতে পারবেন। প্রথম এলতে হচ্ছে লাভ। আপনার লাইফের ইম্পর্টেন্ট মানুষ কারা কারা, তাদের কাছ থেকে আপনি কেমন ভালোবাসা চান, এটা আপনি আইডেন্টিফাই করবেন, দরকারে লিখবেন ডায়েরিতে। সেকেন্ড ওয়ান আইতে হচ্ছে ইম্প্যাক্ট একাডেমি, মাথায় রাখবেন। সো ওইটা দিয়ে মাথায় রাখতে পারবেন আপনি আপনার লাইফে আসলে কি ইম্প্যাক্ট তৈরি করতে চান। তৃতীয় যেটা এফতে হচ্ছে ফাংশন, আপনার কোন কাজটা করে ভালো লাগে, কোন কাজটা আপনাকে হ্যাপিনেস দেয়। লাস্টেরই এটাই হচ্ছে এক্সপেরিয়েন্স, আপনি আপনার লাইফে আসলে কি এক্সপেরিয়েন্স গ্যাদার করতে চান। আপনার লাইফে যত এক্সপেকটেশন আছে একটা না একটা কলামে পড়বে, নিজে সেগুলোকে লিখবেন। লিখলে যেটা হবে আপনার জন্য কমিউনিকেট করাটা ইজি হবে, নিজের কাছে আপনি নিজে চিনবেন যে আপনি আপনার কাছে আসলে নিজে কি চান। সো লাভ, ইম্প্যাক্ট ব্র্যাকেট একাডেমি, ফাংশন এবং এক্সপিরিয়েন্স। আমি যদি এই জায়গাটায় অ্যান্সার করি, লাভের মধ্যে আমার কে কে আছে, অবশ্যই আমার বাবা মা ছোটো ভাই আছে, এর পাশাপাশি আছে আমার লাইফে ফিউচারে যেই মানুষগুলো আসবে এবং যেই মানুষগুলো মনে করে যে আমার কন্টেন্ট দ্বারা তারা বেনিফিটেড হয়েছে, তারা সবাই হচ্ছে আমার লাভ কলামে বসে। ইম্প্যাক্ট কলামে কারা বসে, ইম্প্যাক্ট কলামে বসে আমি যে সমস্ত মানুষের আমি প্রবলেম সলভ করার চেষ্টা করি তারা। এরপর আছে ফাংশন, কোন কাজটা আমার ভালো লাগে, বই লেখা, ইউটিউবে ভিডিও বানানো, ট্রেনিং, আপনার জন্য কোনটা আইডেন্টিফাই করবেন। লাস্টের ইতে হচ্ছে এক্সপিরিয়েন্স, আপনি আপনার লাইফে কী কী এক্সপিরিয়েন্স গ্যাদার করতে চান। এমনও হতে পারে আপনি বাংলাদেশের সবগুলো জেলা ঘুরে দেখতে চান, বিখ্যাত সব জায়গায় আপনি ঘুরে দেখতে চান, আপনার ভালোবাসার মানুষকে নিয়ে আপনি সারা রাত ঢাকার রাস্তায় আপনি হাঁটতে চান, বাট একটু পুলিশ এবং অন্যান্য তাদের থেকে একটু সাবধানে থাকবেন। এই এক্সপেরিয়েন্স করেন এই ধরনের আপনার লাইফে আপনি আসলে কোন
এক্সপিরিয়েন্স আপনি গ্যাদার করতে চান, লাইফের একটা চেকলিস্ট দরকার। নইলে যেটা হয় এমসিকিউ পরীক্ষা শেষে দেখবেন, আপনাদের ক্ষেত্রেও হয়েছে, পরীক্ষা শেষে একটা প্রশ্নের উত্তর আপনি ভুল জায়গায় আসছেন, বের হয়ে এসে আপনার মনে হবে এটা তো জানতাম, জানা জিনিস কেন আমি ভুল জায়গায় আসলাম। তখন তো আর আপনি চেঞ্জ করতে পারবেন না, তাই না? অনেক সময় দেখা যায় আমি একটা প্রশ্ন উত্তর জানি, তাও আমি অ্যান্সার লিখে আসি নাই। ওই সময় তো চেঞ্জ করা যায় না। সো আমাদের যেটা করতে হয়, যেহেতু লাইফ শেষ হয়ে গেলে এক্সপেকটেশন আর কাজ করার কোনো স্কোপ থাকে না, ওয়াই নট আমার কাছ থেকে আমি কি চাই, এক্সপেকটেশনসগুলো আমরা একটু আগে থেকেই বের করে রাখি। দ্যাট উড বি ভেরি ভেরি হেল্পফুল। অ্যাডিশনাল একটা জিনিস দিয়ে শেষ করে এখানে, কারণ আমাদের সোসাইটিতে এটা নিয়ে খুব একটা কথা বলা হয় না। আপনি যখন একটু বড় হচ্ছেন, ফ্যামিলির রেসপন্সিবিলিটিস নিচ্ছেন, আপনার বাবা মা আস্তে আস্তে তাদের বয়স হয়ে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি চান আর না চান বাংলাদেশে যেটা হয়, ফ্যামিলি প্রপার্টি নিয়ে অনেক ক্রাইসিস তৈরি হয়। ইয়েস, ভাই বোন কে কতটুকু পাবে, কারণ পরিমাণটা নির্দিষ্ট করে দেওয়া, কিন্তু প্রপার্টির লোকেশন থাকে, ভ্যালুয়েশন থাকে, কে কোন জায়গা থেকে নিবে, এটা নিয়ে কিন্তু আপনার অনেক কমপ্লিকেশন এবং ক্রাইসিস তৈরি হয়। এবং আমাদের সোসাইটিতে আসলে সিবলিংসদের সাথে আমরা কীভাবে সম্পর্ক ডেভেলপ করব, এই ইস্যুতে খুব একটা কিন্তু আলোচনা করা হয় না। এইটাও আলাদা একটা শেখার বিষয়। আপনি এখন থেকেই চেষ্টা করবেন আপনার ছোট ভাই এবং ছোট বোনের সাথে আপনার একটা ভালো রিলেশনশিপ ডেভেলপ করার। কিভাবে করবেন আমি কয়েকটা স্টেপস দিয়ে দিচ্ছি। আপনার ছোট ভাই বা বোনের, তাদের যদি কোনো হবি থাকে, আপনি সেই হবিতে সময় দিবেন। তাদের নাচ গান বা ক্রিয়েটিভ কোনো জায়গায় যদি তাদের আগ্রহ থাকে, আপনি প্লিজ সেখানে তাদেরকে সময় দিবেন এবং আপনি দেখাবেন সেই বিষয়ে আপনার নিজেরও জেনুইন আগ্রহ আছে। একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমার ছোটো ভাই হইতেছে, সে ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অ্যানথ্রোপোলজিতে সে ফার্স্ট হয়ে বের হওয়া। তার আগ্রহ হচ্ছে রিসার্চ। আমি রিসার্চের কিছুই বুঝি না। ইভেন ও যেই লাইনের রিসার্চ করে আমি ওটার ধারে কাছেও কিছু বুঝি না। কিন্তু সে যখন একটা 25-30 পেজের আর্টিকেল লিখে নিয়ে আসে, সেগুলো আবার সে বিভিন্ন ন্যাশনাল ডেইলিজে পাঠায়, সেখানে ছাপাও হয়, আমাকে পড়তে দিলে আমি কখনোই আমার কোনো ব্যস্ততা দেখাই না। আমি তার প্রত্যেকটা সেন্টেন্স আমি বুঝে বুঝে পড়ি এবং একটা সাধারণ মানুষ হিসেবে আমি সেই রিসার্চের ফাইন্ডিংসের সাথে কতটুকু অ্যাগ্রি করি আমি শেয়ার করি। দেখেন, সাবজেক্টও ওইখানে আবার ইম্পর্টেন্ট না, ব্যক্তিটা ইম্পর্টেন্ট। এটা জাস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম। কেন? এই কারণে, কারণ অনেক ফ্যামিলিতে ভাই বোন না বুঝে তারা দূরত্ব তৈরি করে ফেলে। ভেরি গুড। অথচ এই ছোট ছোট হবিগুলোতে যদি আমরা একটু সময় দেই, আগ্রহ দেখাই, তাদের সাথে কথা বলি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, দ্যাটস ইম্পর্টেন্ট। আমরা পৃথিবী চেঞ্জ করতে চাই, বাট স্টার্ট চেঞ্জিং ইয়োর সিবলিংস ফার্স্ট, স্টার্ট ডেভেলপিং ইয়োর সিবলিংস ফার্স্ট। এটা অনেক অনেক বেশি ডেভেলপ করে তাদেরকে। এবং এইটার আমি ফলাফল অনেক বেশি পেয়েছি এই কারণে, কারণ আমি এই জায়গাটা জাস্ট এইভাবে একটু অ্যাড করতে চাচ্ছি। যেহেতু আমার নিজের একটা স্টুডেন্ট লাইফে ক্রাইসিস ছিল, আমি অনেক ভুল করেছিলাম। আমি আমার ছোটো ভাইয়ের সাথে বসে, সে যাতে ওই ভুলগুলো না করে, আমি সেটা তাকে কাউন্সিলিং করাই। আমার লাইফে একটা মানুষকে আমি সবচেয়ে বেশি পরিমাণ কাউন্সিলিং করাইতে পারছি এবং আমি তার পরবর্তী ফলাফলেও দেখছি তার একাডেমিক রেজাল্টটা ভালো হয়েছে। একটা আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে রিসার্চের জন্য একটা ইন্টারন্যাশনাল জুনিয়র নোবেল প্রাইজ আছে, আয়ারল্যান্ডের গভর্নমেন্ট থেকে দেয়, সে ওইটার জন্য সে অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছে। ইউনিসেফ থেকেও সে ক্রিয়েটিভ রাইটিংয়ে সে অ্যাওয়ার্ড পেয়েছে। সবগুলো পাওয়ার পেছনে আসলে কারণ ছিল, আমি তাকে অনেক আগে থেকে আমি তাকে বুঝিয়েছি, দেখো তোমার পড়াশোনা এই জায়গায়, পড়াশোনাটাও ভালো করতে হবে, এক্সট্রা কারিকুলারটাও ভালো করতে হবে। দেখেন, এটা কিন্তু দীর্ঘদিনের দুই ভাইয়ের ভেতরে সম্পর্কের ডেভেলপমেন্টের একটা প্রসেস। প্লিজ আপনার ফ্যামিলিতে আপনার ভাই বোনের সাথে বসেন, তাদের যে কোনো ধরনের ভুল ডিসিশনের আগে, মানে লাইফের একেবারে একটা লাস্ট মোমেন্টে গিয়ে যাতে আপনার ভাই বোন যাতে আপনাকে না বলে যে তুমি তো আমাকে এটা কখনো বলো নাই, যে আমার এটা ভুল হয়ে যাচ্ছে। তোমার ভুল থেকেও যদি আমি শিখতাম তাহলে তো হইতো। বাবা মার ভুল থেকে বড় সন্তানের শেখার সুযোগ থাকে, বড় সন্তানের ভুল থেকে ছোট সন্তানের শেখার সুযোগ থাকে। প্লিজ এই কালচারটা একটা ফ্যামিলিতে তৈরি হোক, আর কিচ্ছু লাগবে না। আমাদের অনেক মোটিভেশনাল কথা ইনভ্যালিড এবং ইনসিগনিফিকেন্ট হয়ে যাবে যদি এই সার্কেলটা তৈরি হয়ে যায়, যে বাবা মা তার ভুল থেকে সন্তানদেরকে শেখাচ্ছে, বড় সন্তান সে তার ভুল থেকে তার ছোট ভাইদেরকে শেখাচ্ছে। এক্সেলেন্ট।
এক্সেলেন্ট সীমান্ত। উই রিয়েলি ওয়ান্ট দ্যাট সোসাইটি যেখানে কিনা বড় ভাইরা এভাবে এগিয়ে আসছে, তার ছোট ভাই বোনদের সাথে কথা বলছে। কারণ লাইফের প্রতিটা স্টেজে কিন্তু মোমেন্টগুলো আরও টাফ হয়। এখন থেকে বন্ডিংটা ওরকম স্ট্রং না হলে পরে ওই বন্ডটা ক্রিয়েট করা খুবই টাফ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা মানুষের ওই মিথটা ভাঙার চেষ্টা করলাম যেখানে কিনা সে বলছে আমার দ্বারা কি হবে, আমি কি পারবো কিনা। না, আপনিও পারবেন ইনশাআল্লাহ। অনেকেই পেরেছে, আপনিও পারবেন, আপনিও তো মানুষ ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর কামিং ওয়ান্স এগেইন। প্লিজ কমেন্ট করেন যে সীমান্ত ভাইয়াকে আরও কতবার আমরা দেখতে চাই। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে পরের এপিসোডে। সালামু আলাইকুম।